সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 815তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ শিহাবের জীবনের হৃদয় কাঁপানো চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 50 লক্ষ টাকায় বাবার হাত থেকে বউকে কিনলেন ছেলে। গল্পটা এমন একটা গল্প, আমি জাস্ট যতবারে গল্পটা আমার মনে পড়তেছে জাস্ট আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। মানে আপনি যদি কোনো বিষাদর সাপের ছোবল দেয়, কোনো সাপের ছোবল আপনি খান, কামড় খান, আপনি ওঝার কাছে গিয়ে হয়তো বাঁচতে পারবেন, হসপিটালে গিয়ে হয়তো আপনি ট্রিটমেন্ট নিয়ে বাঁচতে পারবেন, কিন্তু মানুষরূপী কোনো কাল সাপ যদি আপনাকে ছোবল দেয়, ও বন্ধু, বাঁচার কোনো উপায় নেই। আমাদের এই পৃথিবীতে এমন কিছু যন্ত্রণা থাকে, এমন কিছু কষ্ট মানুষ কেড়ে করে বেড়ায়, যেটা না পারে সহ্য করতে, না পারে এই কষ্টের কথা অন্য কারো কাছে প্রচার করতে, প্রকাশ করতে। ঠিক তেমনই একটা গল্প আজকে আমি আপনাদেরকে শোনাবো, যেটা শিহাব ভাই নিজের বুকের ভিতর লালন করে রেখেছে। যে কষ্টের কথা সে না পারে বলতে আর না পারে সইতে। আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই শিহাবের জীবনের বাস্তবে গল্পটা শুনবেন এবং গল্প শেষে শিহাব ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শিহাব, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার বড় একটা বোন সহ ছোট একটা বোন। আমার কোনো দাদা দাদি কিংবা কাকা ফুফি কেউ নেই। বরিশাল শহরের কাছাকাছি কোনো একটা এলাকায় আমাদের পরিবারটা এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ফ্রান্স প্রবাসী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা ফ্রান্সে থাকে এবং আমার বাবার অনেক বেশি টাকা পয়সা, আমার বাবা অনেক বেশি সয় সম্পত্তির মালিক। আমার বাবা আমার মাকে অসম্ভব ভালোবাসতো এবং সেই ভালোবাসার সূত্র ধরে আমার মায়ের নামে আমার বাবা বরিশাল শহর সহ বিভিন্ন জায়গায় আমার আম্মুর নামে আমার আব্বু অনেক বেশি জায়গা সম্পত্তি কিনে। শুধু তাই নয়, আমার মায়ের সাথে আমার বাবার প্রেম ভালোবাসার সম্পর্ক থাকে এবং ভালোবাসার সূত্র ধরে এক পর্যায়ে আমার বাবা আমার মাকে বিয়ে করে তারা ভালোবাসার সংসার করে। এক পর্যায়ে আমার বাবা তখন বিদেশে যায়, ফ্রান্সে যায় এবং সেখান থেকে মাঝে মাঝে আসতো। দেন দুনিয়াতে বড় আপু, আমি এবং আমার ছোটো বোন দুনিয়াতে আসি। তো আমরা দুনিয়াতে আসার পরে আমরা যখন মোটামুটি একটু বড় হই, আমি জানি না আসলে এই কথাটা ঠিক এভাবে বলা ঠিক হবে কি না, শুধুমাত্র বোঝানোর জন্য বাস্তবতার খাতিরে আমি কথাগুলো বলি। আমার এক বাবা যেহেতু বিদেশি থাকতো, খুব বেশি একটা দেশে আসতো না, প্রবাসী থাকতো, সেই সময় আমার এক দূর সম্পর্কের মামার সাথে আমার আম্মার এক ধরনের একটা সম্পর্ক হয়ে যায় এবং সম্পর্কটা মানে ভীষণ রকমের মাখামাখির একটা সম্পর্ক হয়ে যায়। আমার মামা আমাদের বাসায় থাকতো, যেহেতু আমিও তখন ছোট ছিলাম, আমার দুইটা বোন তারাও ছোট ছিল, আমার বড় আপু তখন ছোট আপু ছোট, আমি তো ছোটই। তো আমাদের বাসায় অনেক বাজার সাজার অনেক কিছুর প্রয়োজন হয়, যেহেতু কাকা ফুফি এবং দাদা কেউ নেই। তো সেই জায়গার ভিতরে আমার ওই মামাটা আমাদের বাড়িতে খুব বেশি একটা যাতায়াত করতো, মানে আমাদের বাসায় খুব বেশি আসতো, আমাদেরকে মানে দেখাশোনা করতো। আম্মুর বাজার সাজার থেকে শুরু করে আম্মুকে যত রকমের হেল্প করা দরকার সমস্ত রকমের সাহায্য সহযোগিতা মামা তখন করতো। তো সেই জায়গা থেকে আমার আম্মু মামাকে অনেক পছন্দ করতো এবং বাবার ওই গ্যাপটা আমার মা তখন মামার সাথে ঘুরে বেড়াতো এবং দেখা যায় একটা পর্যায়ে ইচ্ছে হোক কিংবা অনিচ্ছে হোক আমার আম্মুর সাথে ওই মামার এক ধরনের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। সম্পর্কের সূত্র ধরে আমার মা ওই মামার সাথে ভীষণ রকমের মাখামাখি সম্পর্কে জড়ায়। আমার বড় আপু তখন মোটামুটি অনেক কিছুই প্রায় বুঝে, অনেক কিছুই বুঝতো এবং বুঝার পরে বড় আপু তখন বিষয়গুলো ভালোভাবে নিতে পারতো না। 1 বছর, 2 বছর, 3 বছর করে প্রায় টানা 7 বছর ধরে আমার মামা আমাদের পরিবারে থাকে এবং আমাদের পরিবারের সাথে মামার খুব রকম একটা খারাপ সম্পর্ক আমার আম্মুর সাথে হয়ে যায়। আসা যাওয়া থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে এই বিষয়গুলো আমি আর আমার ছোটো বোন যদিও মেনে নিতে পারতাম, কিন্তু আমার বড় আপু বিষয়গুলো মানতে পারতো না। বড় আপু অলওয়েজ এই বিষয়গুলো দেখতো, তা নিয়ে খুবই মন খারাপ করতো। মন খারাপের এক পর্যায়ে আমার বাবা কিন্তু বাংলাদেশে আসতোই না এবং বাবা কেন আসতো না, ফ্রান্সে বাবা কী করতো, এসব কোনো কিছু আমরা জানতাম না। বাবা খুব কমই বাংলাদেশে আসতো এবং যোগাযোগ আমাদের সাথে অনেক কমই করতো।
এক পর্যায়ে বাবার এক বন্ধু থাকে, ইনি ঢাকায় থাকে, তিনি হচ্ছে যাবে মানে ফ্রান্সে যাবে। তো যাওয়ার জন্য উনি যখন যাবে আমার আব্বুর সাথে ওনার যোগাযোগ হয়। আব্বু ওনাকে বলছিল আমাদের বাসায় এসে আমাদের বাসায় এটা ওইটা অনেক কিছু নিয়ে যাওয়ার জন্য। তো তিনি তখন বরাবর মতো আমাদের বাসায় আসে, এসে কিছু জিনিসপত্র আমার আব্বুর জন্য নিয়ে যাবে, এইসব নিয়ে আমার আম্মুকে বলে। তো উনি এবার যখন বাসায় আসে, আসার পর আমার ওই মামাটা আমাদের বাসায় থাকে, যে মামার সাথে আমার আম্মুর এক ধরনের খারাপ সম্পর্ক ছিল। তো থাকার পরে ওই মামাটার সাথে আমার আম্মুর ওই সম্পর্কটা উনি কিছুটা আন্দাজ করে ফেলে, মানে কিছুটা বুঝে ফেলে যে আমার আম্মুর সাথে এই ধরনের সম্পর্ক ওনার আছে। বুঝতে পারার পরে ইনি তখন বিষয়টা, একে তো আমার বড় আপু মানে আম্মুর উপরে খুব রাগে বিষয় নিয়ে, কেন আম্মু মানে মামা রুমে কেন আম্মু যায় বা আম্মার রুমে কেন মামা আসে। তো বড় আপু অনেক কিছুই বুঝতাম, তো কিছু বুঝতাম না। তো সেখানে বড় আপু তো এমনিই মার উপরে রাগ, তার উপরে আমার ওই বাবার বন্ধুটা আমার বড় আপুকে জিজ্ঞেস করে যে তোমার এটা কেমন মামা, মানে অগোচরে জিজ্ঞেস করে, কারো সামনে না, গোপনে জিজ্ঞেস করে যে তোমার এটা কেমন মামা এবং তোমাদের বাসায় কেন উনি থাকে, তোমাদের বাসায় কেন থাকে এবং তোমার আম্মুর সাথে অ্যাকচুয়ালি তার এরকম সম্পর্ক কেন। সম্পর্কটা তো আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না, মানে এরকম কেন সম্পর্ক তোমার আম্মুর সাথে, এত মাখামাখি কেন। এই বিষয়গুলো নিয়ে যখন আমার বড়পুর সাথে কথা বলে, বড়পু তখন এমনিতে তো আম্মুর উপরে রাগ ছিল, তার উপর ওনার কথাগুলো শোনার পরে বড়পু তখন ওই মানে আব্বার ওই বন্ধুর কাছে আমার মার সম্বন্ধে অনেক বাজে কথা বলে ফেলে, যে আমার মামাটা ভালো না, আমার আব্বুকে বলবেন যাতে দেশে আসে, এবং আব্বু যদি দেশে না আসে তাহলে আম্মু এরকম এগুলো করতেছে। এই বলে তখন আমার বড় আপু আব্বার ওই বন্ধুর কাছে আমার আম্মুর সম্বন্ধে অনেক খারাপ কথা বলে। তো খারাপ কথা বলার পরে তো ইনি তো তখন ফ্রান্সে চলে যায়। ফ্রান্সে গিয়ে ইনি আমার বাবাকে সমস্ত বিষয়গুলো বলার পর আব্বা রাগ করে আম্মুর সাথে কথা বলে না, একদম টানা প্রায় 5 মাসের মতো আব্বু কোনো ফোনও করে না, আমাদের কোনো খোঁজ খবরও নেয় না, আমাদেরকে কোনো টাকা পয়সাও দেয় না। আব্বু ফ্রান্সে পড়ে আছে, ওইখান থেকে আব্বু মানে যা যা করা দরকার উনি সব কিছু করতেছে, বাট আমাদের সাথে ওনার কোনো রকমের কন্ট্রাক্ট নাই, টাকা পয়সা দেওয়া, আমাদের খোঁজ খবর নেওয়া, কোনো কিছুই বাবা নিচ্ছে না। তো এই অবস্থার ভিতরে আমার বড় বোন তো এগুলো বলে দেয়। তো আমার আম্মু যখন বিষয়টা বুঝতে পারে যে আব্বুকে কিছু একটা বোঝানো হয়েছে আব্বুর ফ্রেন্ডের মাধ্যমে, আমার আম্মু কিন্তু আবার খুব চালাক ছিল, যথেষ্ট চালাক ছিল, অনেক কিছু বুঝে যাইতো। তো বুঝে গেল যে বাবাকে ফ্রান্সে কিছু একটা বোঝানো হয়েছে এবং যার জন্য বাবার দেশে আসতেছে না। তা আমার বড়াপুর উপরে মা কিন্তু ভীষণ রাগ করে, অনেক রাগারাগি করে যে তুই সম্ভবত কিছু বলছিস, কারণ বড়াপুকে তো আম্মা খুব ডাউট করতো। তো 5 মাস পর আব্বা তখন হঠাৎ করে কাউকে কোনো কিছু না বলে বাংলাদেশে চলে আসে হুট করে, এবং আব্বু মানে আম্মুকে সারপ্রাইজ দেওয়া নাকি কেন আমি জানি না, অনেক রাতে বাসায় আসে, আমাদের ওই বরিশালে ওই বাড়ির বাসায় আসে, এবং বাসায় আসার পরে দেখতে পাই যে ওই মামা মানে আমাদের বাড়িতে আসে, মানে আমাদের বাসায় আছে। তো আব্বু প্রথমত কাউকে কোনো কিছু বলে নাই, রাতে আসছে, খাওয়া দাওয়া করছে, আম্মুর সাথে ঘুমাইছে, এবং আব্বু তখন বিষয়গুলো অবজার্ভ করতে শুরু করে। এখানে আমার মা একটা বিষয় চমৎকারভাবে অপরাধ করে যায়, সেটা হচ্ছে আমার আব্বু যেহেতু বিদেশ থেকে আসছে, আমার আম্মুর উচিত ছিল মামাকে আমাদের বাসা থেকে বের করে দেওয়া, কিন্তু আম্মু সেটা না করে মামাকে আমাদের বাসায় রেখে দিয়েছে। আমিও তখন প্রায় অনেক কিছুই বুঝি, আমি তখন আম্মুকে পর্যন্ত বলছিলাম যে আম্মু মামাকে আমাদের বাসায় রাখো না, কারণ আব্বু যেহেতু আসছে মামাকে পাঠিয়ে দাও। আমার আম্মু বলে না, এখন যদি তোর মামাকে এই বাসা থেকে পাঠিয়ে দিই তাহলে তোর আব্বু সন্দেহ করবে, সো তোর মামাকে রেখে দিই। কিন্তু আমার মামা খুবই খারাপ প্রকৃতির একটা লোক ছিল, সে আমার বাবার সামনেও আম্মুর সাথে নোংরামি করার চেষ্টা করতো। 1 দিন 2 দিন 3 দিন আমার আব্বু তখন বিষয়গুলো সম্পূর্ণভাবে বুঝে যায়, এবং যে আম্মুর সাথে ওনার কোনো একটা সম্পর্ক আছে, এবং আম্মু তখন আমার আব্বুকে বলে, মানে আমার আব্বু তখন আমার আম্মুকে বলে যে তোমার এই ভাইটা আমাদের বাসায় কেন থাকে, ওকে আমাদের বাসা থেকে বের করে দাও, ওকে আমার ভালো লাগে না। আম্মু নিজেকে সৎ দাবি করার জন্য, মানে নিজেকে আমার আব্বুর কাছে ভালো দাবি করার জন্য আম্মু তখন আব্বুর সাথে উল্টা ঝগড়া করে। হ্যাঁ, তুমি আমার ভাইকে নিয়ে সন্দেহ করো, আমার বাসায় আমার ভাই থাকবে, এটা নিয়ে তোমার তো সন্দেহ লাগবে কেন। এই নিয়ে আমার আম্মু তখন আব্বুর সাথে ঝগড়া করে। আমার আব্বু কিন্তু অতটা রাগী মানুষ ছিল না, মোটামুটি ঠান্ডা স্বভাবের মানুষই ছিল, কিন্তু জানি না সেদিন কেন জানি মায়ের কথাগুলো আমার আব্বা নিতে পারে নাই। আব্বু সেদিন প্রচণ্ড রকমের রাগ করে ফেলে, এবং রাগ করে আব্বু 2 দিন পরে কাউকে কোনো কিছু না বলে আব্বু টিকিট কেটে আব্বু চলে যায় বিদেশে, আব্বু ফ্রান্সে চলে যায়। এবং ফ্রান্সে চলে যাওয়ার পরে আমাদের ফোনের মাধ্যমে আমাদেরকে জানায় যে বাবা চলে গেছে। বড়াপু তখন মোটামুটি প্রায় অনেক বড়, কিন্তু বাবা আসার পরে আমার বড়াপু কিন্তু বাবাকে কিছু বলে নাই বা বাবাকে কোনো কিছুই বলে নাই। যাই হোক, বাবা ফ্রান্সে চলে গেল। ফ্রান্সে চলে যাওয়ার পর আমার মামারা মিলে আমার বড়াপুর বিয়ে ঠিক করলো। তো আব্বুকে ফোনের মাধ্যমে জানানো হলো যে বড়াপুর বিয়ে ঠিক করছে, বড়াপুরকে বিয়ে দিয়ে দিবে। আব্বু তখন ওখান থেকে টাকা পয়সা যা যা লাগে, যত যা লাগে সব কিছু দিল পরে তখন বড়াপুর আমরা মানে বিয়ে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ বড়াপুর বিয়ে হয়ে গেল, বড়াপুর তখন খুব ভালো অবস্থায় আছে। দেন পরিবারে তখন আমি, মা এবং আমার ছোটো বোনটা,
আমরা ৩ জনে আছি। এবং ওই সময় কিন্তু আবার এটা একটা কাজ কিন্তু হইছে, আমার বড়াপুর বিয়ের আগেই কিন্তু আমার নানা ভাই বিষয়গুলো কিছুটা বুঝতে পারছে। মামার বিষয়গুলো আব্বু বলছে না, নানা ভাই কীভাবে বুঝতে পারছে এটা নানা ভাই ভালো জানে, কিন্তু নানা ভাই বিষয়গুলো বুঝছে। বুঝার পরে ওই মামাকে আমাদের বাড়ি থেকে নানা ভাই বের করে দিছে এবং নানা ভাই বলে দিছে যে মামা যাতে আর কোনোদিন আমাদের বাড়িতে না আসে, মানে আমাদের বাসায় না আসে। তো মামা তখন আমাদের বাসা থেকে কমপ্লিটলি চলে গেছে বড়াপুর বিয়ে হবার আগেই। তো বড়াপুর তখন বিয়ে হয়ে গেল, বড়াপু চলে গেল শ্বশুরবাড়িতে, আমি, মা এবং আমার ছোটো বোন মিলে আমরা তখন খুব ভালো করে আছি। আমি তখন সবেমাত্র স্কুলে পড়াশোনা করতেছি, মানে এসএসসি পরীক্ষা দিব। আর আমার ছোটো বোনটা তখন 7 কি 8-এ পর আমার খুব মনে নেই, বাট ও আমার স্কুলে পড়াশোনা করতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দুজন মিলে পড়াশোনা করতেছি। বাবা তো ফ্রান্সে আছে, টাকা পয়সা যত যাই লাগে বাবা ওখান থেকে আমাদেরকে দিচ্ছে, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসি পরীক্ষায় আমি খুব ভালো রেজাল্ট করি এবং এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরেই দেন আমি তখন কলেজে ভর্তি হই, আমাদের বরিশালেরই কোনো একটা কলেজে পড়াশোনা করি এবং কলেজেও আমি খুব ভালো একটা রেজাল্ট করি। আমি ইন্টারমিডিয়েট পাস করি খুব ভালো একটা রেজাল্টে। তো এই যে আমার জীবন থেকে এতগুলো দিন পেরিয়ে গেল, আমার মাঝে কিন্তু কোনো প্রেম, ভালোবাসা বা কাউকে ভালো লাগা এই বিষয়গুলো কিন্তু আসে নাই। আমি সবসময় নিজেকে অনেক ফিটফাট রাখার চেষ্টা করতাম, অনেকবার নিজের যত্ন নিতাম, আমি নিজের ফেসিয়াল করতাম, মানে নিজেকে সবসময় একটু ফিটফাট সুন্দরভাবে মানুষের সামনে প্রেজেন্ট করতাম। তো এই জায়গা থেকে আমি আমার লাইফে অনেক বেশি প্রেমের প্রপোজাল পেয়েছি, অনেকে আমাকে ভালোবাসার প্রস্তাব করেছে, কিন্তু আমার দিক থেকে আমি কাউকে ওভাবে ভালোবাসি নাই বা কারোর সাথে আমার এইভাবে ভালোবাসাবাসি হয়ে ওঠে নাই খুব বেশি একটা। তো দেখা যায় অনেকেরই পছন্দ ছিলাম, বাট নিজ থেকেই কাউকে আসলে অ্যাকসেপ্ট করিনি। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষাও দিই এবং ইন্টারের রেজাল্ট আমার ভীষণ রকমের ভালো হয়। আমি ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমার ছোটো বোনটাও দেখতে অনেক সুন্দর ছিল, তার বিয়ের জন্য প্রচণ্ড রকমের ঘর আসতেছে, মানে অনেক ভালো ভালো প্রপোজাল আসতেছে। কিন্তু আব্বু আমাদের সাথে ফোনে কথা বলে, আমার সাথে কথা বলে, ছোটো আব্বুর সাথে, বড়াপুর সাথে, আম্মুর সাথে, সবার সাথে ফোনে কথা বলে, কিন্তু বাবা দেশে আসে না, মানে বাবা কোনোভাবেই দেশে আসে না এবং বাবা কোনোভাবে দেশে আসবেও না। তো এরকম করে আম্মু আমাকে একটা সময়, আমি যখন ইন্টার পরীক্ষা দিয়ে ফেলি, ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলি, তা আম্মু সবসময় আমাকে বলতো, আব্বুর জন্য কান্নাকাটি করতো। আম্মু তখন ভীষণ ভালো হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, দিনের পথে চলে এবং মানে খুব ভালোভাবে লাইফ লিড করতেছে, খুব ভালো একটা অবস্থানে আম্মু চলে আসছে, খুব ভালো আছে। তো সে জায়গা থেকে আমি দেখতাম যে না, আম্মু আব্বুকে অনেক মিস করে, আব্বুকে ফোন করে, আব্বুকে দেশে আসতে বলে, আম্মু ভালো হয়ে গেছে, কিন্তু আব্বু তখন আর ভালো হচ্ছে না, আব্বু দেশে কোনোভাবে আসতেছে না, আব্বু বিদেশে পড়ে আছে। এইরকম করে দেন আমি তখন ইন্টারটা পাস করলাম বরিশাল থেকে। ইন্টার পাস করার পরে আমি তখন আমার এক মামার বাসা আছে ঢাকাতে, আমার বড় মামা থাকতো ঢাকাতে, তো আমি বড় মামার বাসায় তখন চলে গেছি এবং ঢাকারই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি তখন ভর্তি হই, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। এবং বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ভর্তি হই, একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন একটা মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হয়, তখন বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলেরা কিন্তু একটা গুচ্ছ হয়, যে ধরেন বরিশালের যারা গেল, মানে বরিশালের একটা ফোরাম আছে, ছেলে মেয়ে মিলে তাদের একটা আলাদা ইউনিট আছে, ঢাকার নিজেদের একটা ইউনিট আছে, কুমিল্লার একটা ইউনিট আছে, চিটংয়ের একটা ইউনিট আছে, এরকম মানে জেলাভিত্তিক একটা একটা করে ইউনিট তৈরি হয় আর কি। তো আমার ওই এলাকার ভিতরে আমার বরিশালের অনেক ছেলে মেয়ে আছে, তো সবাই মিলে আমরা তখন একটা মানে আমরা আড্ডাবাজিও বরিশালের সব পোলাপান একসাথে করতাম, তো সবাই একই হলে থাকতাম, একই জায়গায় থাকতাম, এই নিয়ে মোটামুটি আমাদের সবার মাঝে খুব ভালো একটা মধুর একটা সম্পর্ক তৈরি হয়। তো আমাদেরই বরিশালের একটা মেয়ে আছে যার নাম হিমিকা ছিল ওর নাম। তো আমার দেখা বরিশালের সব ছেলে মেয়েগুলো মাঝে হিমিকা একটু বেশি সুন্দরী ছিল, মানে ওর মানে চেহারাটা অনেক সুন্দর ছিল, খুব মায়াবী চেহারা ছিল এবং ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব বেশি একটা ভালো ছিল না, মানে ওর বাবা একজন প্রাইমারি স্কুলের মাস্টার ছিল এবং ওর মা একজন গৃহিণী ছিল। তো ও দিকটা অনেক সুন্দর ছিল, মানে আমাদের ওই মানে বিশ্ববিদ্যালয়ে যতগুলো মেয়ে আছে, হাতে গোনা কয়েকটা মেয়ের মাঝে ধরতে গেলে এই হিমিকাকে ধরতে হবে, ও এত সুন্দর ছিল, ওর লুকিং অনেক ভালো ছিল। তো দেখা যায় ওর প্রতি আমার কখনো কোনো আকর্ষণ আসে নাই যে ওর সাথে আমি প্রেম করবো বা ভালোবাসবো, এরকম কোনো কিছু কিন্তু ওর প্রতি আমার জন্ম হয়নি। যেহেতু এক ইউনিভার্সিটিতে পড়ি, দুজনের মাঝে মোটামুটি খুব ফ্রেন্ডলি একটা ভালো সম্পর্ক, মানে বন্ধুত্বপূর্ণ একটা ভালো সম্পর্ক। তো আমি নিজেকে যেরকম মানে ফিটফাট রাখতাম, মানে সবসময় ও আবার এরকমই ছিল, সবসময় গরিব হতে পারে কিন্তু ভালো কাপড় চোপড় পরা, কারো সামনে গিয়ে নিজেকে খুব ভালো করে প্রেজেন্ট করা, সুন্দর করে কথা বলা, আচার ব্যবহার সব কিছু ঠিকঠাক মতো রাখা। তো এই বিষয়গুলো মিলে আমি দেখলাম যে হিমিকা যথেষ্ট আমার সাথে খুব তার ভালো একটা মিল আছে সর্বদিক থেকে, তার সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তো এরকম করে তখন আমরা অনার্সে পড়ি, অনার্স ফার্স্ট ইয়ার থেকে অনার্স সেকেন্ড ইয়ারে উঠলাম এবং যখন সেকেন্ড ইয়ারে উঠলাম তখন হঠাৎ করে আমাদের ঢাকাতে মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে এক ধরনের একটা প্রতিযোগিতা হয়, মানে ওখানে নাটক করার জন্য কিছু ছেলে মেয়েকে নিয়ে যাবে আমাদের ইউনিভার্সিটি থেকে, কোনো একজন পরিচালক, তার নামটা না বলি,
ইনি হচ্ছে কিছু মানে নাটকের জন্য কিছু ছেলেমেয়েকে সিলেক্ট করবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে। তো গ্রাম থেকে আসা ছেলেমেয়েগুলো কিন্তু খুব অ্যাট্রাকটিভ হয়। তো আমিও তখন সেখানে পারফর্ম করি, কিন্তু আমি পাশ করি না, বাট হিমিকা ওখানে পাশ করে। অনেক মেয়েদের মাঝে ইন্টারভিউ হয়, তার মাঝে হিমিকা মোটামুটি দেখতে শুধু যেহেতু ভালো ছিল, ওর কণ্ঠ অনেক বেশি সুন্দর ছিল, দেন ওকে হচ্ছে তারা সিলেক্ট করে, এবং সিলেক্ট করার পরে ওকে মিডিয়াতে কাজ করাবে এই মর্মে তখন তাকে নিয়ে যাওয়া হয়। আমরা তো তখন খুব মানে সবাই অনেক বেশি হিমিকাকে নিয়ে অনেক গর্ব করে যে ও যদি একজন সুপারস্টার হতে পারে, বিকজ আমাদের বরিশালের অনেক, যেমন মোশাররফ ভাই থেকে শুরু করে অনেক ভালো ভালো আর্টিস্ট বরিশালের কাজ করে। তো সেখান থেকে যদি ও মানে মিডিয়াতে কাজ করে, তাহলে আমাদের এলাকার একটা মেয়ে এবং আমাদের ইউনিভার্সিটিতে পড়া, তো মানে আমাদের কাছে খুব ভালো লাগবে। বিশেষ করে আসলে কার কতটা ভালো লাগলো এটা আমি জানি না, বাট আমার ভীষণ ভালো লাগবে, কারণ আমি এই মিডিয়াতে কাজ করা, সিনেমায় কাজ করা, নাটকে কাজ করা সেলিব্রিটিদেরকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করতাম। মানে আমার দিক থেকে এই টাইপের মানুষগুলোকে খুব ভালো লাগতো। তো যাই হোক, তো হিমিকা যখন মিডিয়াতে চান্স পাইলো বা মিডিয়াতে কাজ করার সুযোগ পাইলো, তখন আমি অত্যন্ত খুশি হইলাম। আমি মন থেকে অনেক খুশি হলাম, ওকে বিভিন্নভাবে সাপোর্ট করে যাচ্ছি। তো আসলে খুব বেশি টাকা পয়সা ওর নাই, তো টাকা পয়সা না থাকার কারণে আমার যতটুকু টাকা পয়সা আছে আমি আমার টাকা পয়সা দিয়ে ওকে সাপোর্ট করে যাই, যে কখন কী লাগবে এইসব খুব বেশি সাপোর্ট করি। তো আম্মুর সাথেও তখন কথাবার্তা বলি। আম্মু আমাকে সবসময় বলে, আব্বু নাকি ওই সময় ফেসবুক চালাইতো। তো আম্মু বলে, তোর আব্বু তো ফেসবুক চালায়, এবং ফেসবুকের মধ্যে তোর আব্বু বিভিন্ন ধরনের মেয়েদেরকে নিয়ে ছবি পোস্ট করে, তুই আমাকে একটু দেখ। তো আম্মু তখন হচ্ছে আমার আব্বুর ফেসবুক অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে বলে। আমার কাছে কিন্তু আব্বুর ফেসবুকের লিঙ্ক ছিল না, আম্মু কেমনি বের করে। তো আমাকে তখন লিঙ্ক দেওয়ার পর আমি তখন আব্বুর অ্যাকাউন্টে ঢুকি। অ্যান্ড আব্বুর অ্যাকাউন্টে ঢোকার পরে আম্মু আমাকে যেটা বলেছিল আসলেই সেটাই। আব্বু বিভিন্ন বারে যাচ্ছে, বিভিন্ন মানে ওয়েস্টার্ন মেয়েদের সাথে ছবি ওঠাচ্ছে এবং মদ পান করতেছে, এটা ওটা করতেছে, এবং এই ছবিগুলো ফেসবুকে আপলোড করতেছে। মানে আব্বু তখন পরিপূর্ণভাবে বেপরোয়া একটা জীবনে চলে গেছে, প্রচণ্ড রকমের বেপরোয়া একটা জীবন। আমার আম্মা তখন আব্বুর জন্য নিয়ত করে, নামাজ পড়ে এবং মিলাদ দিত প্রতি সপ্তাহে মসজিদে, এবং কান্নাকাটি করতো। অনেক তাবিজের আশ্রয় নিয়েছে, অনেক হুজুরদের আশ্রয় নিয়েছে আব্বাকে ভালো করে দেশে নিয়ে আসার জন্য। কিন্তু কোনোভাবে আব্বাকে আসলে দেশে আনা আমার আম্মুর পক্ষে পসিবল হচ্ছিল না। শত চেষ্টা করেও আমার আব্বুকে আর লাইনে আনা যাচ্ছিল না। আব্বু ওই যে এরকম ড্রিঙ্কস করা মেয়েদের সাথে মিশা, ওই করতে করতে আব্বু লাইফটা পুরো ফ্রান্সেই নষ্ট করে দিছে। তো যাই হোক, আমাদেরকেও টাকা পয়সা দিচ্ছে, আমাদেরকে টাকা দিচ্ছে না তাও কিন্তু না। আমার খরচ, ছোটো বোনের খরচ, সব কিছু আব্বু দিচ্ছে, যখন যেটা লাগতেছে সমস্ত কিছু আব্বু মেকআপ করতেছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে তখন এইভাবেই হিমিকা যখন মিডিয়াতে চান্স পাইলো, মানে মিডিয়াতে কাজ করতে শুরু করলো, অনেক দিন ধরে মিডিয়াতে গেল। তখনও খুব বেশি একটা ইউনিভার্সিটিতে আসতো না, ইউনিভার্সিটিতে তার যাতায়াতটা খুব একটা বেশি ছিল না, খুব কম আসতো, বাট মিডিয়াতে বেশি বেশি চাইতো। এবং ও তখন খুব ওয়েস্টার্ন ড্রেস পরতো, এমনিতে তো সুন্দরী, তার উপর যখন ওয়েস্টার্ন পরতো আরও বেশি সুন্দর লাগতো। মানে নর্মালি দেখলে যেন পাগল হয়ে যাওয়ার মতো আর কি, এত সুন্দর সুন্দর ড্রেস আপ পরে ও তখন মানে মিডিয়াতে যাইতো, আসতো। তা আমারও খুব ভালো লাগতো। এরকম করে ভাই বেশি না মনে হয় 1 থেকে 2 মাসও মিডিয়াতে কন্টিনিউ যাতায়াত করে, কয়েকটা নাটকে কাজ করার সুযোগ পায়। এরকম করে হঠাৎ করে কেন যেন একটু একা হয়ে যায়। একা মানে কারোর সাথে খুব কথা বলে না, একদম গম্ভীর হয়ে যায়, আর সারাক্ষণ মন খারাপ করে রাখে। মানে কেমন জানি একটা তার ভিতরে এক ধরনের একটা অস্থিরতা কাজ করতেছে। মহিলা হোস্টেলে থাকতো, মহিলা হোস্টেল থেকে বের হয় না, সারাক্ষণ রুমের মধ্যে থাকে। এরকম করে প্রায় 1 সপ্তাহ কেটেছে, আমি ওকে দেখি না। আমি কিন্তু আমার খুব একটা ওকে ফলো করতাম, ও কোথায় যায় কী করে, ওর প্রতি আমার একটা টান ভালোবাসা ছিল ব্যক্তিগতভাবে। তো সেই জায়গা থেকে আমাকে খুব ফলো করতাম। বাট হঠাৎ করে দেখি যে ও আর ক্যাম্পাসেও আসে না, সারাক্ষণ হোস্টেলে থাকে, রুমের বাইরে যায় না। তো হোস্টেলে অন্য মেয়েগুলো থাকে, তাদেরকে জিজ্ঞেস করে কী ব্যাপার, হিমিকা থেকে দেখি না, হিমিকা মানে কোথায়, ওকে যে দেখি না, ও আসে না, কোথায় থাকে। তো বাকি মেয়েগুলো বলতেছে ও জানি কেমন হয়ে গেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, সারাক্ষণ জানালার পাশে বসে থাকে, এবং কেমন জানি একটা অস্থিরতা তার ভিতরে কাজ করতেছে। কই মাঝে মাঝে চলে যায় রাতের বেলায়, রাতে গিয়ে থাকে এবং সকালে আসে, কোথায় জানি চলে যায় ও, মানে রাতের মধ্যে চলে যায় আবার সকালে চলে আসে মাঝে মাঝে, এবং বেশিরভাগ সময় রুমে থাকে, কোনো পড়াশোনাও করে না, খাওয়া দাওয়াও করে না, নিজের যত্নও নেয় না। তো কথাগুলো শোনার পরে খুব খারাপ লাগলো। ওর ফোন কিন্তু অলওয়েজে বন্ধ থাকতো, আর যদিও খোলা থাকতো কল দিতাম ও রিসিভ করতো না, কেটে দিয়ে ফোন বন্ধ করে দিত। আবার মহিলা হোস্টেলে আমরা ঢুকতেও পারতাম না, মানে ছেলেদেরকে অ্যালাও ছিল না হোস্টেলে ঢোকা। তো হোস্টেলে ঢুকেও আসলে কোনো কিছু করতে পারতাম না। এইভাবে একটা পর্যায়ে দেখলাম যে না, ও মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছে, কারোর সাথে কোনো যোগাযোগ না, কথাবার্তা না, একটা রুমের ভিতরে বদ্ধ করে বসে থাকা, সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, একটা অন্যরকম লাইফেও চলে গেছে, যে লাইফটা খুবই মারাত্মক একটা লাইফ। এবং সেখান থেকে ও নেশার পথে আস্তে আস্তে করে ঝুঁকতেছে। এই নিউজটা আমরা অন্য মেয়েদের কাছ থেকে পাওয়ার পর আমাদের বরিশালের একজন ম্যাডাম ছিল আমাদের ইউনিভার্সিটিতে। আমি তখন ম্যাডামের সাথে খুব ফ্রি ছিলাম আর কি। তখন আমি ম্যাডামকে বললো যে ম্যাডাম,
এই ঘটনা ম্যাডামকে বিষয়টা জানালাম। জানানোর পর ম্যাডাম বললো, তো এটা তো আমাকে আরও আগে বলা দরকার ছিল। তাই আমি বললাম, ম্যাডাম আমি যদি হিমিকার কাছে যেতে পারি, ওর রুমে যেতে পারি, তাহলে হয়তো আমি ওকে এই বিষয়টা বুঝতে পারবো যে আসলে সমস্যাটা কী হয়েছে এবং এসব থেকে আমাকে বের করে আনতে পারবো। কিন্তু এটার জন্য আমাকে ওর রুমে যেতে হবে এবং ওর সাথে খুব ক্লোজলি বসে কথা বলে বিষয়টা আমার সল্ট আউট করতে হবে। দেন ম্যাডাম আমাকে বললো, তাহলে তো তুমি যাও না, ওর রুমে যাও, ওর রুমে গিয়ে কথা বলে। আমি বললাম যে আমাকে তো পারমিশন দিচ্ছে না এবং ওখানে অনেক গার্ড থাকে। ম্যাডাম বলে যে কোনো পারমিশন, আমি সবাইকে বলে দিব, তুমি যেতে পারবা। তো ম্যাডাম যখন সবাইকে বলে দিল, ওই দিন বিকালবেলা আমি ওর হোস্টেলে গেলাম, মহিলা হোস্টেলে। আমি মনে হয় প্রথম ছেলে ছিলাম যে কিনা মহিলা হোস্টেলে এভাবে বুক ফুলে ঢুকতে পারছি। মহিলা হোস্টেলে ঢুকেই যায় না আর কি ছেলেদের। তা আমি খুব ভাবেই হোটেলে ঢুকে মহিলা হোস্টেলে ঢুকলাম। ঢোকার পরে ওর রুমে গেলাম। ও একটা রুমে একাই থাকতো এবং ওর রুমে ঢোকার পরে রুমের পরিস্থিতি যে আমি এমনটা বাজে ছিল, ড্রিঙ্কস করছে, তারপরে বিভিন্ন ধরনের বাজেভাবে সিগারেটের ইয়েটিয়া পড়ে আছে। এটা দেখার পরে খুব খারাপ লাগলো। আমি বললাম, কিরে তুই উঠ। আমাকে বলছে, তুই এখানে কীভাবে আসলি? আমি বললাম যে আসতে পারবো না, কি নিষেধ আছে? আমাকে বলে, না ঠিক আছে, তুই কীভাবে আসলি বুঝলাম না, তোর তো সমস্যা হবে, তাই তো ছেলেদের এলাও না। আমি বললাম যে ঠিক আছে, আমি আসছি যেহেতু তোর সাথে আমি একটু বসে কথা বলি। ঠিক আছে বস। তো বসলাম। আমি ওরা জিজ্ঞেস করতেছি, এই যে হোস্টেলটা তৈরি করা হয়েছে, এখানে কিন্তু আসলে পড়াশোনা করার জন্য তৈরি করা হয়েছে। এখানে ড্রিঙ্কস করার জন্য না, নেশা করার জন্য না, বা ঘুমানোর জন্য কিন্তু এই রুমটা তৈরি করা হয়নি। এটা একটা কলেজে এরিয়ার মধ্যে এটা পড়াশোনা করার জন্য তৈরি করছে। এবং তুই আমাদের বরিশালের মেয়ে, আমাদের বরিশালের সবচেয়ে সুন্দরী একটা মেয়ে, আমাদের ইউনিভার্সিটির, তুই আমাদের গর্ব, তোকে নিয়ে আমরা অহংকার করি। কিন্তু আজকে তুই এমন একটা অবস্থার মধ্যে দাঁড়িয়েছিস বা এমনভাবে নিজেকে প্রেজেন্ট করতেছিস সবার সামনে নিয়ে, বন্ধু এটা তো ঠিক না, তুই কেন করতেছিস? আমাকে বলে, দেখ আমি কোনো বিষয়ে কোনো কিছু বলতে চাই না, শুধু বলবো যে তোরা প্লিজ আমাকে ডিস্টার্ব করিস না, আমাকে অ্যাটলিস্ট আমার মতো করে থাকতে দে, আমাকে জ্বালাইস না। তাহলে আমি বললাম যে তোকে তোর মতো করে থাকতে দেবো, তোকে জ্বালাবো না, বিষয়গুলো তো একটু কেমন কেমন লাগতেছে না? কী হয়েছে তুই আমার কাছে বল, অ্যাটলিস্ট আমি তো তোর খুব ভালো একটা ফ্রেন্ড, অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে তুই বল যে তুই কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস, মানসিকভাবে খাওয়া দাওয়া করতেছিস না, ঠিকমতো ঘুমাচ্ছিস না এবং নিজের চেহারার অবস্থা একদম খারাপ করে ফেলছিস। এতটা বাজে লাইফ লিড করার কারণটা কি? অ্যাটলিস্ট আমাকে কারণটা বল। আমাকে বলে, দেখ প্লিজ আমাকে জ্বালাইস না, তুই চলে যা, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। একটু রাগ হয়ে সে আমার কাছ থেকে কথা বলা বন্ধ করে দিল। তো আমি তার বললাম, দেখ হিমিকা, তোর কাছে আমার রিকোয়েস্ট, তুই জাস্ট আমার ফোনটা ধরিস। ও বলে যে আমি ঠিক আছে কথা দিলাম তোর ফোন ধরবো, কিন্তু তুই আমাকে খুব বেশি ফোন দিবি না। আমি ঠিক আছে। এবার আমি চলে গেলাম। চলে আসার পর তাকে মাঝে মাঝে ফোন করি। ও কিন্তু পড়াশোনা একদমই বন্ধ করে দিচ্ছে, টোটালি পড়াশোনা নেই। তো ফোন দিলে ও রিসিভ করে কান্নাকাটি করে, শুধু কান্নাকাটি করে। তো কান্নাকাটি করে কিসের জন্য কান্নাকাটি করে এটা তো আর বুঝি না, কান্নাকাটি করে। এবং রাতের বেলায় ও মাঝে মাঝে অন্য মেয়েদের কাছে জানতে পারে যে ও কই জানি চলে যায়। এরকম করে একদিন কথা বলতেছি, আমার হোস্টেলটা কিন্তু ওর হোস্টেলের সামনেই ছিল। কথা বলতেছি, হঠাৎ করে বলছে আমি এখন রাখি, আমি বেরোবো। রাত তখন ভাই 11টার মতো বাজে। তো আমাদের এক বড়ো ভাই আছে, ওনার আবার গাড়ি আছে, আমি আবার ড্রাইভ করতে পারতাম, আমি ড্রাইভিং করি, ওনার গাড়িটাই মাঝে মাঝে আমি চালাই। কারণ ওনার গাড়ি কেনার সময় আমি কিছু টাকা ওনাকে দিছিলাম, তো সে জায়গা থেকে গাড়ির মোটামুটি আমিও অনার, তো আমি গাড়ি চালাই। তো ও যখন বলছে ও বেরোবে, কে জানি আসছে, আমি তখন ঠাস করে আমার গাড়িটা নিয়ে নিলাম, ভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে আমি তখন গাড়ি নিয়ে বেরোলাম। ও গাড়ি নিয়ে বেরোইছে, ও বাসা এই হোস্টেল থেকে বেরোয় একটা প্রাইভেট কার উঠলো, আমি আমার প্রাইভেট কার দিয়ে ওকে ফলো করতেছে। তো ফলো করতে করতে ঢাকা শহরের খুবই নাম করা একটা হোটেলে ও ঢুকে গেল। গাড়িটা ওই হোটেলে ঢুকলো এবং ও বেরিয়ে গেছে এবং একটা ভদ্রলোক ওর সাথে ছিল। তো তখন দেখার পরে আমার আসলে বাকি ছিল না যে ও আসলে কী করতেছে বা কোথায় গেছে, আমি বুঝে গেছি। তখন আমি বুঝতে পারলাম যে ও নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তো এটা আমি যখন দেখলাম, দেখার পরে আমি তার সাথে আর কথা বলি না। প্রায় 7-8-10 দিনের মতো হয়ে গেছে তার সাথে আমার টোটালি কোনো যোগাযোগ রাখতেছি না। তো 7-8 দিন পরে আমার কেন জানি হঠাৎ করে মনে হইতেছে যে আরে ও তো আমাদেরই এলাকার একটা মেয়ে, বা ও তো নিজের জীবনটা এভাবে নষ্ট করতেছে, আমি তাকে দেখি না কোনোভাবে হোস্টেল থেকে বের করা যায় কিনা। একদিন অনেক কান্নাকাটি করলাম যে বন্ধু দেখ তোর কাছে রিকোয়েস্ট, আমার যে বড় ভাই ছিল ওনার আবার ঢাকাতে বাড়ি আছে, নিজেদের বাড়ি আছে। আমার টার্গেট হচ্ছে ওনাকে ওর ওই বাড়ির মধ্যে নিয়ে যাবো, নিয়ে গিয়া ওইখানে ওরা আমি আটকাইয়া ওর কাছ থেকে কিছু একটা বের করেছে আসলে সমস্যাটা কি, বা ওর ফোন চেক করবো কেন এরকমটা করতেছে। তো 7-8 দিন পর আবার ফোন দিতে শুরু করছে। আমি ফোন দিলে কিন্তু আমার সাথে কথা বলে, ফোন করলে আমার সাথে কথা বলে, ও সুন্দর করে কথা বলে, কিন্তু ও নিজ থেকে আমাকে কখনোই ফোন করবে না, কথা বলবে না, বা নিজের কোনো ইচ্ছা নাই আর কি। আমি ফোন করতেছি তো আমার সাথে কথা বলতেছি, বিষয়টা এরকম। বাই দ্য ওয়ে, আমি তার সাথে কথা বলতে বলতে তারা বললাম যে বন্ধু প্লিজ তুই আজকে একটু আমার সাথে দেখা কর, তোর কাছে আমার খুব রিকোয়েস্ট।
ও তো দিনের বেলায় বের হয় না, কিন্তু সেদিন কেন জানি বলেছে আচ্ছা ঠিক আছে বের হবে। তো আমার বন্ধুর গাড়ি করে ওকে আমি আমার বন্ধুর বাসায় নিয়ে গেছি। বন্ধুর রুমে ঢুকালাম, বাসায় ঢুকালাম। রুমে কিরে তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন? আমি বললাম তোর সাথে আমার কথা আসছে। পরে রুমে ঢুকে দরজাটা আটকাইছি, আটকা খুব রেগে গেছে। রেগে বলতেছি যে হিমিকা মূলত সমস্যাটা কি? আমাকে বলে কোনো সমস্যা না। আমি বললাম দেখ তোর ভিতরে কিছু না কিছু জিনিস একটা হয়েছে এবং এটা তুই আমার কাছে বলবি না। কি হয়েছে তুই আমার কাছে বল। ও আমাকে বলে দেখ বন্ধু আসলে কিছুই হয় নাই, আমি ভালোই আছি, তুই প্লিজ আমাকে নিয়ে অতটা চিন্তা করিস। মানে কিছু তো একটা হয়েছে, কিছু একটা না হলে তো তুই অ্যাটলিস্ট এরকম করতে পারিস না। তুই এত মেধাবী একটা মেয়ে ছিলে, তোর বাবা একজন প্রাইমারি স্কুলের মাস্টার, খুব ভালো একটা ফ্যামিলিতে তুই বড় হয়েছিস, এখন তুই নেশা করতেছিস, এগুলো কেন করতেছিস? কেন করতেছিস? ও তখন বলে না, আমার রাগ হয় খুব মারে। রাগ হওয়ার পরে থাপ্পড় মারি খুব জোরে জোরে। থাপ্পড় মারলেও তখন মানে নিচের দিকে তাকায় কান্না করতেছে, প্রচণ্ড রকমের কান্না করতেছে, একদম চিৎকার করে কাঁদতেছে। তো এটা একজনের ফ্ল্যাট, এরকম করে চিৎকার করে কাঁদলেও তো সময় বলেছি শোন কাঁদিস না, কী হয়েছে আমার বল। আমাকে বললো বন্ধু আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি অনেক বড় ভুল করছি এবং আমার কাছে মনে হয় যে আমি ভুল থেকে কখনো বেরোতে পারবো না, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি যে কীভাবে নষ্ট হলো তোর জীবনটা? তোর জীবনটা নষ্ট হওয়ার কারণটা কি আমাকে বল। দেন বলতেছে আমি সবচেয়ে বড় ভুল করছি মিডিয়া ইন্টারভিউটা দিতে গিয়ে। মিডিয়া ইন্টারভিউ দিতে গিয়ে আমি আমার লাইফে সবচেয়ে বড় ভুলটা করছি, আমি কিছু খারাপ মানুষের হাতে পড়ে গেছি এবং খারাপ মানুষের সাথে পড়ে আমি কিছু খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে গেছি। একরকম ওরা আমাকে বাধ্য করছে ওই কাজগুলো করার জন্য। আমি তোকে ইন ডিটেলস কিছুই বলতে চাই না, জাস্ট এটুকুনি বলতে চাই ওখানকার কিছু লোক, তাদের এটা একটা চক্র ছিল। আসলে তারা মিডিয়াতে কোনো মেয়েকেই কাজ দেবে না, মিডিয়াতে কাজ দেওয়ার জন্য কিন্তু তারা এই ধরনের ইন্টারভিউ ইউনিভার্সিটি বা কলেজগুলোতে নেয় নেই। তাদের টার্গেট হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটি সুন্দর মেয়েগুলো দিয়ে তারা এক ধরনের ব্যবসা করাবে এবং আমাকে দিয়ে তারা কন্টিনিউ এই ব্যবসাটা করাচ্ছে। আমি তো শোনার পর আমার মাথা হাসবানটা ভেঙে পড়ছে। আমি বললাম তার মানে? আমাকে বললাম আমি তোকে বেশি কিছু বলতে পারবো না, কারণ বেশি কিছু বললেও হয়তো আমি বাঁচবো না, আমাকে মেরে ফেলবে এবং হয়তো তুই আমার লাশটাও পাবি না। এটা আমি একা না, অনেকেই এই পরিস্থিতির শিকার। সো আমি তোকে ওভাবে কিছুই বলতে পারবো না, শুধু তোকে এই কথাটাই বলবো যে বন্ধু দেখ তুই আমাকে যেতে দে, আমাকে নিয়ে চিন্তা করিস না, আমার জীবন শেষ। আমি নিজেও আমার জীবন নিয়ে আর চিন্তা করি না, আমার জীবন নিয়ে আমি নিজেও ভাবি না। সো তুই আমার জীবন নিয়ে ভাবিস না, আমাকে যেতে দে, আমাকে এখান থেকে যেতে দে। বললাম না এটা হতে পারে না হিমিকা, তুই আমাকে আজ বলতেই হবে। খুবভাবে জোরাজোরি করার পরে ও আমাকে এমন কিছু তথ্য দেয়, মানে ওকে এতভাবে ব্ল্যাকমেল করা হয়েছে এই সিনেমাতে বা নাটকে কাজ দেওয়ার কথা বলে ওর পুরো জীবনটাই শেষ করে দিতেছে। বিভিন্ন বড় বড় প্রডিউসার, পরিচালক থেকে শুরু করে বাংলাদেশের উচ্চ শ্রেণীর বড় বড় লোকদের কাছে ও প্রতিনিয়ত শিকার হচ্ছে এবং ওকে ব্ল্যাকমেল করা হচ্ছে। বিষয়গুলো বুঝতে পারার পরে আমি তাকে বললাম যে তুই একটা কাজ কর, তুই এখান থেকে চলে যা। ও বলে আমি যদি চলে যাই তাহলে তারা আমার এই ধরনের ফুটেজগুলো রেখেছে, এগুলো নেটে ছেড়ে দেবে, দেন তখন আমার তো আত্মহত্যা করতেই হবে। আমি বললাম দেখ বন্ধু তুই তো বুঝতেছিস, তুই তো পরিস্থিতির শিকার হইতেছিস, এখন তুই অলরেডি নেশা করতে শুরু করছিস, এই নেশা করা ছাড়া তুই থাকতে পারিস না। তেন ও খুবভাবে বুঝাইলাম, ও না, ও মানে কোনোভাবেই কোনো কিছু বুঝতে রাজি নেই, ও এটা করবেই। আমি চিন্তা করলাম যে ওরে আমার বাঁচাইতে হবে। সেখান থেকে আমার এক বন্ধু আছে, ওর বাড়ি চিটংয়ে, আমার খুব ভালো একটা বন্ধু, আর আমার অনেক ভালো ভালো বন্ধু আছে, তার মাঝে আমার খুব ভালো একটা বন্ধু চিটংয়ের বন্ধু। ওর বাবা মা দুজনে হচ্ছে আবার আমেরিকাতে থাকে, মানে ওর বাবার আমেরিকাতে বিজনেস আছে, তারা হচ্ছে ওখানকার সিটিজেন, তারা মাঝে মাঝে বাংলাদেশে আসে যায়, কিন্তু আমার এই বন্ধুরা দেশেই থাকে, ওর দাদা দাদি আছে তাদের সাথে থাকে, ওদের চিটং শহরে বড় বাড়ি আছে। ওরে ফোন দিলাম যে বন্ধু আমি তোর বাসায় আসতেছি, আমাকে বলা হয় চলে আয়। আমি তখন হিমিকার ফোনটা হাতে নিয়ে নিছি এবং একটা আসার দিয়ে ফোনটা ভেঙে ফেলছি ওই রুমেই। ফোনটা ভাঙে আমি ওরে নিয়ে চিটংয়ে ডিরেক্টলি চলে গেছি। ওইখান থেকে চিটংয়ে চলে গেছি, এক কাপড়ে, কোনো কাপড় চোপড়ে নিয়ে চিটংয়ে চলে গেছি। নিয়ে আমার বন্ধুর বাসার মধ্যে উঠাইলাম, উঠাইয়া দরজা আটকাইয়া, মানে আমি ওরা জাস্ট বাইরের আলো দেখতে দিচ্ছি না, রুমে রাখতেছি। নেশা থেকে প্রথমত আমি ওকে প্রায় 3 থেকে 4 দিন পর্যন্ত আমি ওকে কোনো নেশা করাই নাই। মানে এই যে ও নেশা ছাড়া থাকতে পারে না, প্রতিনিয়ত নেশা করে, এই জায়গাটা থেকে আমি ওকে পরিপূর্ণভাবে বের করে নিয়ে আসছি। মানে কোনোভাবে ওকে আমি নেশা করাচ্ছি না। নেশাগ্রস্ত এই মেয়েটা তখন অনেক অংশে ভালো হয়ে গেছে, অনেক অংশে ভালো হয়ে গেছে, আর নেশা করতেছে না। তো আমার তখন এই বিষয়টা নিয়ে অনেক ভালো লাগে যে আমাকে নেশা থেকে ফিরে নিয়ে আসছি। এবং ওই যে ফোন অফ করে দিয়েছে, ওরে আর কেউ খুঁজে পায় না, মানে ফোন করবে তো ব্ল্যাকমেল করে, ব্ল্যাকমেলটা আর করতে পারতেছে না। এরকম করে একই রুমে থাকতেছি, থাকতে থাকতে আমি ওকে এত বেশি, মানে টোটালি প্রায় 20 দিনের মতো, 20 দিনের মতো আমি ওর সাথে এই রুমের মধ্যে বন্দি ছিলাম। আমি আমার আম্মুর সাথে ফোনে কথা বলতাম, বাবার সাথেও কথা বলতাম, বন্ধুদের সাথেও কথা বলতাম, কিন্তু তার সাথে একই রুমে থাকতাম। আমার বন্ধু খাবার দাবার এনে দিত, রুমে খাবার দাবার খাইতাম এবং আমাদের মাঝে অনেকবার শারীরিক সম্পর্ক পর্যন্ত হয়ে গেছে।
এবং এটা হয়ে যাওয়ার একটাই কারণ যে আমি যাতে ওই সব কিছু থেকে বের করে আনতে পারতাম। যখনই ও নেশার জন্য পাগলামি করতো, নেশা করবো, তখনই তার সাথে আমি ফিজিক্যাল সম্পর্ক করে ফেলতাম। যখনই শারীরিক সম্পর্কটা করে ফেলতাম তখনই হচ্ছে ও একটু অনেকটা সফট হয়ে যেত, অনেকটা এই ধরনের নেশা থেকে বের হইতো। ও তখন আমাকে একদিন হুট করে বলে বসলো যে দোস্ত তুই যে আমার সাথে এই কাজটা করতেছিস, তোর মাঝে আর ওদের মাঝে তো কোনো পার্থক্য নেই, ওরাও তো সেম আমার এই জিনিসটাই চাইছে, তুই আমার সাথে এটাই করতেছিস, সো তুই আর ও তো একই হইল। ওই একটা কথা ভাই তখন আমাকে খুব পেন দেয় যে আমি আর ওই মানুষগুলোর মাঝে কোনো পার্থক্য নেই। ও যখন আমাকে এটা বললো, আমি সেখান থেকে তাকে বললাম যে তোমাকে আজকে বিয়ে করবো। ও বলে এটা কীভাবে সম্ভব? আমি বললাম এটাই সম্ভব, এবং একদিনের মধ্যেই আমি কাজী অফিসে নিয়ে ওকে বিয়ে করি, হিমিকাকে বিয়ে করি। আমার আরও কিছু বন্ধু থাকে, ওদের সহযোগিতায় আমি ওকে বিয়ে করি, এবং অনলাইন থেকে আমার ওর ডকুমেন্ট সব বের করে ওকে বিয়ে করি। বিয়ে করার পরে ওকে আমি এভাবে রেখে দিয়ে আমি চিন্তা করলাম যে ওর যদি আমি আবার পুনরায় ঢাকায় নিয়ে যাই তাইলে ওই খারাপ মানুষ চক্করে আবারও পড়বে, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমরা দুজনেই তখন ঢাকার ওই বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সফার হয়ে চিটংয়ে চলে আসি। চিটংয়ে আসি, এবং চিটংয়ে এসে আমরা তখন চিটংয়ে পড়াশোনা করতেছি। চিটংয়ে পড়াশোনা ও করে, আমিও পড়াশোনা করি। দিন আমরা একই রুমে থাকতেছি, একই হাজব্যান্ড ওয়াইফ পরিচয় রুম নিছি, মানে ফ্ল্যাট নিছি, ওই ফ্ল্যাটে থাকতেছি এবং দুজনেই পড়াশোনা করতেছি। আলহামদুলিল্লাহ সময়গুলো আমাদের তখন খুব ভালোই কাটতেছে। আমরা মোটামুটি সব কিছু ত্যাগ করে একটা ভালো লাইফে আমরা তখন পদার্পণ করি। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে তখন হিমিকা, মানে আমার মা তখন খুব কান্নাকাটি করতেছে বাবার জন্য, খুব সাইকো হয়ে গেছে। ছোটো বোনটাকে বিয়ে দিছি, এবং ছোটো বোনের শ্বশুরও, মানে আমার ছোটো বোনের জামাইও আমাদের বাসায় থাকতো বেশিরভাগ সময়, মানে পাশাপাশি বিয়ে দেওয়া হয়েছে ছোটো বোনটাকে, যেহেতু আম্মা বাসায় একা থাকে আম্মুকে দেখাশোনা করার জন্য। আমার মা তখন হাত কাটে, কান্নাকাটি করে। আমার বোন তখন আমাকে বলে, ভাইয়া কোনো না কোনোভাবে বাবাকে দেশে আনা যায় কিনা, এই ব্যবস্থাটা কর। এখন বাবা তো এরকম একটা কান্ট্রিতে থাকে, ওইখান থেকে বাবাকে তো জোর করে আনা যাবে না, জোর করে বাবাকে আনাও যাবে না, বাবা যেখানে আছে বাবা ওখানেই থাকবে। কিন্তু কোনো না কোনোভাবে যদি বাবা একবার বাংলাদেশে চলে আসতাম, বাবাকে জোর করে রেখে দিতাম। বাবা বাংলাদেশে আসলে পাসপোর্ট ছিঁড়ে ফেলতাম, বা বাইদা হইলেও বাবাকে রেখে দিতাম, ওই দেশে আর যেতে দিতাম না। তো হিমিকাও তখন আমার পরিবার, যেহেতু আমার ওয়াইফ হয়ে গেছে, তো আমার সম্বন্ধে ও সব কিছু জানে, ওরে আমি সব কিছু বলি। তো একদিন ও নিজে আমার মোবাইলটা নিয়ে আমার বাবার ফেসবুকের মধ্যে ঢুকে ফেসবুকটা ঘাঁটাঘাঁটি করতেছে, নিজেই করতেছে। কইরা আমাকে বলতেছে যে শিহাব, তোমাকে একটা কথা বলবো, যদি মাইন্ড না করো, খুব ঠান্ডাভাবে নিবা। আমি বললাম হ্যাঁ, মাইন্ড করবো না, বলো। আমাকে বলে, আমি কি তোমার আব্বুর সাথে কথা বলতে পারি? তখন আমি বললাম যে আমার আব্বুর সাথে তুমি কি কথা বলবা? বলে, আমি তোমার আব্বুকে বাংলাদেশে নিয়ে আসতে পারবো। আমি বললাম মানে কেমনে? ও বলে, তোমার আব্বুর ফেসবুক আমি ঘাটাঘাটি করে দেখলাম, এবং যতটুকু আমি বুঝলাম উনি কিছুটা মেয়েদের প্রতি আকৃষ্ট আছে, মানে মেয়েদের প্রতি ওনার একটা টান ভালোবাসা আছে, আকৃষ্টতা আছে। সো আমি কোনো ইন্ডিয়ান মেয়ের পরিচয় দিয়া, আমার কাছে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওইটা ইন্ডিয়ান একটা অ্যাকাউন্ট খোলা, মানে ইন্ডিয়ান টিয়া দিয়া সব কিছু দিয়া। ও আবার ইন্ডিয়াতে গিয়েছিল, তো ইন্ডিয়াতে অনেক ছবি উঠেছে, ওগুলো আপলোড করছে ওই আইডিতে। মানে আমাকে বলে আমি আমার ইন্ডিয়ান ওর আইডিটা দিয়ে তোমার আব্বুর সাথে যোগাযোগ করি। এবং ও কিন্তু খুব ভালো হিন্দিতে কথা বলতে পারতো, খুব ভালো হিন্দিতে কথা বলতে পারে। তা আমাকে আমি তোমার আব্বুর সাথে কন্ট্যাক্ট করে কথাবার্তা বলি, দেখি আমি তোমার আব্বুকে দেশে নিয়ে আসতে পারি কিনা। তাই আমি বললাম, তুমি আমার বউ হয়ে আমার আব্বুর সাথে কী কথা বলবা? ও বলে, আমি কী কথা বলবো এটা নিয়ে তুমি চিন্তা করো না, কিন্তু আই এম শিওর যে আমি তোমার আব্বুকে দেশে নিয়ে আসতে পারবো। আমি বলবো আমি ইন্ডিয়া থাকি, ইন্ডিয়ার পরিচয় দিয়ে তোমার আব্বুর সাথে কথা বলবো, এবং কথাবার্তা বলে আমি তোমার আব্বুকে অনেক অংশে সলভ করবো, নরম করবো, করে আমি ওনাকে দেশে নিয়ে আসবো। আমি বললাম হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। আমরা তো এটাই যাচ্ছি যে কোনো না কোনোভাবে বাবাকে অ্যাটলিস্ট বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসা হোক, বাংলাদেশে আসলে এরপরে সব কিছু ঠিক হয়ে যাবে। আমাকে বলে ঠিক আছে ফাইন, তাহলে তুমি আমার উপরে এই বিশ্বাসটা রাখো যে আমি বাবাকে বাংলাদেশে নিয়ে আসতে পারবো। এই বলেও তখন আমার আব্বুর অ্যাকাউন্টে ওর ফোনে নিয়ে যায়, মানে আব্বুর অ্যাকাউন্টে নিয়েও তখন রিকোয়েস্ট পাঠায়। তো আব্বুর সাথে কী কথা আমি জানি না, 3 দিন পরও আমাকে বলে মিষ্টি নিয়ে আসো। আমি বললাম মিষ্টি কেন? ও বলে, তোমার আব্বুর সাথে আমার মেসেজে কথা হয়েছে। তা আমি তো ওরা সবসময় মিষ্টি খাওয়াই, ওইটা খাওয়াই। আমি তখন ওই দিন ওর জন্য ট্রিক্স নিয়ে আসছে, ও খাওয়া দাওয়া করছে, করে বলতেছে তুমি চিন্তা করো না, আব্বুর সাথে আমার কথা হচ্ছে, এবং খুবই কম সময়ের ভিতরে আমি ওনাকে এই সব কিছু থেকে বের করে নিয়ে আসতে পারবো। এরকম করতে করতে প্রায় 1 বছর মতো আব্বুর সাথে কন্টিনিউ যোগাযোগ করে কথাবার্তা বলে। আব্বুর সাথে তার হয়, মানে কেমনে সে কথাবার্তা বলে, সে আমাকে বলে আব্বু চলে আসবে। আমি আমার আম্মুকে বলে যে আম্মু আব্বু আসবে, তুমি চিন্তা করো না, আব্বুকে দেশে আনার সমস্ত রকমের ব্যবস্থা হচ্ছে। আমার কথা হচ্ছে হিমিকা আব্বুর সাথে কথাবার্তা বলে আব্বুকে অনেক সফট করে ফেলবে, নরম করে ফেলবে, একটা সময় ও আব্বুকে দেশে নিয়ে চলে আসবে, এবং আব্বুকে দেশে নিয়ে আসলাম বাবুকে আটকাই ফেলবো, প্রয়োজনে ঘরের ভিতরে ঢুকে দরজা আটকাই দেবে যাতে বাবা ঘর থেকে বেরোইতে না পারে। এই পরিকল্পনায় কিন্তু হিমিকাকে আমি আব্বুর সাথে কথা বলাই দিয়েছি। এমন করতে করতে তখন আমরা অনার্স 3rd ইয়ারে পড়তাম, 1 বছর বাকি ছিল অনার্সের।
আমি কিন্তু ওর সাথে টোটালি 2 বছর কিন্তু থেকে গেছি, মানে 2 বছর ধরে কিন্তু ও আমার ওয়াইফ আছে। একটা পর্যায়ে ও বলতেছে ও কিন্তু খুব একটা বাড়িতে যাইতো না, খুব কম, হয়তো কোনো রমজানে বা রোজার ঈদে বা কোরবানের ঈদে, তাও হয়তো খুব কম, মানে যাই না আর কি বাড়িতে। আমাকে বলতেছে যে শিহাব আমার আম্মুটা অনেক অসুস্থ, আম্মুর জন্য খুব খারাপ লাগতেছে, চলো না তো আমার আম্মুটাকে দেখে আসি। আমি বললাম ঠিক আছে চলো। অ্যান্ড এর ভিতরে হঠাৎ করে বলছে না তুমি এখন যাইও না, যদি সামনে আমাদের অনার্স পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষাটা আছে, ওইটা দিয়ে দিই। এখন আব্বু মতো মাইন্ড করতে পারে, তা যেহেতু গ্রামে থাকে কিছু না কিছু একটা সন্দেহ করবে, সো আমি তোমাকে এখন না নিয়ে আমি অনার্স পরীক্ষাটা দিয়ে ফেলি, অ্যান্ড এরপরে ডিরেক্টলি পরিবারের কাছে বলবো যে তুমি আমার হাজব্যান্ড, এই পরিচয়টা দিব। তাই আমি বলবো তাহলে তুমি কি একা যেতে পারবা চিরং থেকে? ও বলে আমি পারবো, কোনো সমস্যা নাই, তুমি আমাকে, আমি বরিশালে যশোরে যাব, এখানে আমাকে প্লেনের টিকিট করে দাও, আমি যশোর এয়ারপোর্ট নেমে দেন আমি চলে যাব বরিশালে। তা আমি তখন বললাম যে তুমি ঢাকা থেকে চলে যাও, ঢাকা থেকে তো নেমে চলে যেতে পারবা। ও বলে তাহলে বেটার ঢাকা থেকেই দাও। তো আমি তখন তাকে বিমানের টিকিট কেটে দিলাম, ঢাকাতে বিমানের টিকিট কেটে দিলাম, ঢাকা থেকেও চলে যাবে। তখন হচ্ছে ওর মতো করেও যাবে, পদ্মা সেতু তখন হয়নি, ওরকম নর্মালিও যাবে, মানে আমাদের ওইখান থেকে যে বোটে করে যাওয়া যায় শিপে যাবে। তো টিকিট কেটে দিলাম, ও তখন আমি ওকে প্লেনে উঠাই দিলাম, ও চলে গেছে ঢাকাতে। ঢাকা এয়ারপোর্টে নেমেও আমাকে কল করছে যে আমি এয়ারপোর্টে আসছি, আমি বাড়িতে যাচ্ছি, তুমি আমাকে একটু কল কম দিও, বেশি একটা কল দিও না, আমি কল দিলে তুমি কল দিও, তুমি তোমার এখান থেকে কল দিও না, কারণ সমস্যা হবে। এই কথা বলে ফোনটা আমি কাটলাম। 2 ঘন্টা পর আমাকে আবার কল করছে, কল দিয়ে বলছে শিহাব আমি তো লঞ্চে আছি, আমি বাড়িতে চলে যাচ্ছি, আমি বাড়িতে গিয়ে আম্মুর সাথে হয়ে আমি তোমাকে পরে কল দেবো, তুমি আমাকে আজকে রাতে আর কল দিও না। ওই সময় কিন্তু বিকালের দিকে এই কথা বলতেছে যে তুমি আমাকে আজকে রাতে আর কল দিও না। আমি বললাম মা এটা কোন ধরনের কথা, তুমি বাড়িতে যাচ্ছ ভালো কথা, তোমার আম্মুকে টাইম দিবা, ঘুরবা ফিরবা, সবই ঠিক আছে, না আমার সাথে কন্ট্যাক্ট করবা না, আমার সাথে কথা বলবা না? ও বলে না না বলবো না, সেটা বলি না, বলবো, তুই খুব বেশি একটা বলবো না, আর যেহেতু আমি বাড়িতে যাচ্ছি, আম্মু অসুস্থ, আম্মুকে আবার টাইম দিতে হবে, সো তুমি আমাকে বেশি ফোন দিও না, আমি ফোন করলে তুমি কথা বলো, বাট তোমার এই দিক থেকে অন্তত আজকে ফোন দিও না। আচ্ছা ফাইন ঠিক আছে, আমি ফোন করবো না, এই কথা বলে আমি লাইন কেটে দিলাম। আমি আমার মতো করে বাসায় আছি, সারাটা রাত কেটে গেলেও আমাকে কোনো কল দিল না। যখন সারা রাত কোনো কল দিল না, এটা সকালবেলা আমি তারা কল দিলাম, যেহেতু সারা রাত কোনো খবর নাই, ওকে বাসায় গেছে না গেল, আমি তো ঘুমিয়ে পড়ছি, আমি তো আর জানি না। তখন আমার ভিতর টেনশন ঢুকে গেলো যে আরে ও বাসা পর্যন্ত গেছে কিনা, না একটা মেয়ে মানুষ কোনো ঝামেলায় পড়ছে, কত রকমের ঝামেলাই তো হতে পারে। আমি তখন তারা কল দিলাম, দেওয়ার পর নাম্বারটা বন্ধ। কিরে নাম্বার বন্ধ থাকবে কেন? নাম্বারটা বন্ধ। আবার ট্রাই করলাম, তার নাম্বারটা বন্ধ। ওর আব্বুর নাম্বার কিন্তু আমার কাছে ছিল। দুপুর 1টার দিকে আমি ওর আব্বুর নাম্বারে কল দিলাম যে আঙ্কেল আসসালামু আলাইকুম, আমি হচ্ছি হিমিকার সাথে পড়ি, আমার নাম শিহাব, হিমিকা কি বাসে আছে? উনি বলে না হিমিকা তো আসে নাই, হিমিকা তো চিটংয়ে। আমি বললাম কি বলেন, হিমিকা তো বরিশালে গেছে। বলে নাও আসে নাই। উনি এটা বললো, আমার ভিতর তখন টেনশন লেগেছে, কিরও কোথায় গেল। তখনই আমার যার ফ্রেন্ড সার্কেল ছিল, বন্ধু বান্ধব সবারই ফোন দিলাম, মামারে ফোন দিলাম, ইনকোয়ারি করতে শুরু করলাম যে ও আসলে কোথায় গেল। মূলত এরকম করে খোঁজাখুঁজি করতেছে ওরা পাই না। সন্ধ্যা হয়ে গেল, কিরেও কই গেল, পাওয়াই যায় না। অ্যান্ড ওর বাবা মাকে ফোন দেই, তারাও যে তাদের মেয়ে হারাইছে বা একটা মেয়ে পাওয়া যাচ্ছে না, তাদের ভিতর তো একটা টেনশন থাকবে, বাট তারা খুব সফট, খুব কোল্ড, আমরা জানি না কোথায় গেছে। তাদের কথা শুনে মনে হচ্ছে তারা তাদের মেয়েকে লুকিয়ে রাখছে, বিষয়টি এরকম। ওই দিন আর রাতটা কাটলো। পরের দিন সকালবেলা আমি আর চুপ থাকতে পারলাম না, বরিশাল চলে গেছি এবং হিমিকাদের বাড়িতে ডিরেক্টলি। ওইখানে আমি রাত প্রায় 11টার দিকে পৌঁছাই। আমার সাথে আমার আর 2টা বন্ধু যায়, একটা মেয়ে বান্ধবী যায়, 2টা ছেলে ফ্রেন্ড যায়। আমি ওই মেয়ে বান্ধবীটাকে ছেলে ফ্রেন্ডটা নিয়ে হিমিকার বাসায় গেছি। হিমিকার আব্বু আমার সাথে মোটামুটি একটু দুর্ব্যবহারই করতেছে, একটু খারাপ ব্যবহার করতেছে, যে তুমি হঠাৎ করে কেন আসছো, কী চাও। বলছি হিমিকা কোথায়? বলে ওরে তোমার লাগবে কেন, ওরে তোমার কেন লাগবে, ওরে দিয়ে তুমি কী করবা? মানে আমার সাথে হিমিকার আর কোনো রকমের যোগাযোগ নাই, এবং ওর পরিবার আমাকে খুবভাবে অ্যালাউ করতেছে না। মানে তার পরিবারের বিহেভিয়ার দেখে মনে হচ্ছে যে তারাই হিমিকাকে লুকায় রাখছে। এখন এইভাবে আমার ওয়াইফ হারিয়ে যাবে, এটার তো কোনো মানে হয় না। এবং আমি যে মামলা করব বা মামলা করে তাকে খুঁজে বের করব, একবার চিন্তা করতেছি ও কি মিডিয়া লোকদের খপ্পরে আবার পড়ে গেল কিনা, বা মিডিয়ার কোনো লোক তাকে আবার ভুলভাল বুঝিয়ে তারা নিয়ে গেল কিনা। এই জন্য আমি মিডিয়ার পাড়াও তো অনেক খোঁজ খবর নিলাম, ওইখানেও তার কোনো সন্ধান পাওয়া গেল না। সে নাই দীর্ঘ 1টা মাসের মতো কেটে গেছে, আমি তার কোনো সন্ধান পাই নাই। এই 1টা মাসে আমি যে কতটা কষ্ট পেয়েছি আল্লাহ ছাড়া আমি কাউকে বুঝাইতে পারবো না। জোড়ার একটা পাখি যখন হঠাৎ করে হারিয়ে যায়, ওই একলা পাখিটাই বুঝে
হারানো পাখির যন্ত্রণাটা কতটা ভয়ঙ্কর হয়। আমি তাকে খুঁজে পাচ্ছি না, প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছি, মানে পাগলের মতো ওরে খুঁজে বেড়াইতেছি। না, আমি আর ওর কোনো সন্ধান পেলাম না। এবং ওর বাবা মাও এই নিয়ে কোনো রকমের কথাবার্তা নেই, তাদের মেয়েটা হারায় গেছে। আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, হিমিকার সাথে কথাবার্তা বলতো, অনেক ফ্রেন্ড, অনেকের সাথে যোগাযোগ করে যে হিমিকা কোথায় গেছে তারাও কেউ বলতে পারে না। ক্যান ইউ বিলিভ মি যে শুধু হিমিকার জন্য আমার পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে। আমি বরিশালে চলে আসছি, বাসায় এসে কান্নাকাটি করি অলওয়েজ। আম্মা আমাকে বলে তুই অনার্স ফাইনাল পরীক্ষা ছিল, পরীক্ষাও দিলি না। মানে তখন আমি শুধু ফেসবুকে হারানো স্ট্যাটাস দিতাম, ওর ছবি দিয়ে শুধু হারানো স্ট্যাটাস দিতাম, ও কোথায় হারিয়ে গেছে ছবি দিতাম, ওরা খোঁজ সন্ধান চাই, এটা ওইটা অনেক কিছু করতাম। এগুলো তো ওর বাবা মা রাগ করতো। আমাকে ফোন দিয়ে বলছে তুমি আমার মেয়ের হারানো বিজ্ঞপ্তি দিচ্ছ কেন? আমার মেয়ে হারায় নাই। তো আপনার মেয়ে হারায় না, আপনার মেয়ে কোথায়? বলে যেখানে আছে ভালো আছে, আমার মেয়েকে তুমি খুঁজতে যাও না। মানে ওর বাপ মা আমার সাথে মানে টোটালি চেঞ্জ বিহেভ করতেছে, মানে একদম পরিবর্তন হয়ে আমার সাথে কথা বলতেছে। গোটা পরিবারটাই জানি কেমন হয়ে গেছে। তো আমার জায়গায় দাঁড়িয়ে আমি তখন ভাবতেছিলাম যে এগুলো কি হচ্ছে আমার সাথে। দীর্ঘ প্রায় 1 বছর কেটে গেছে। 1 বছর আমি হিমিকার কোনো রকমের সন্ধান পাই নাই। প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছি, প্রচণ্ড রকমের কান্নাকাটি, ওরে পাই না। 1 বছর এদিক দিয়ে আম্মু এবার আমাকে বিয়ে করাই দিবে, বিয়ে করানোর জন্য ছেলে খুঁজতেছে, মানে মেয়ে খুঁজতেছে, বিয়ে করাই দিবে। আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, উঠে পড়ে লাগছে। এবার আম্মু আমাকে বিয়ে করাবে। আমি আমার ফ্রেন্ডদেরকে সবাইকে জানাচ্ছি যে আম্মু আমাকে বিয়ে করাবে, আম্মু আমার জন্য মেয়ে খুঁজতেছে, এরকম করে জানাইছি। যবে আমি এগুলো আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে জানালাম যে আম্মু আমার জন্য মেয়ে খুঁজতেছে, আমাকে বিয়ে করাবে, যে মানুষটা আজকে এতগুলো বছর ধরে আমার সাথে কোনো যোগাযোগ রাখে না, কোনো কন্ট্যাক্ট রাখে না, ওর মেসেঞ্জারটা পর্যন্ত অন ছিল না, লাস্ট সিন তখনই ছিল। ও আমাকে নক করে বসছে মেসেঞ্জারে, ডিরেক্টলি কল দিয়েছে একটা নিউ আইডি থেকে, মানে একটা নতুন ফেক আইডি, ওর থেকে কল দিয়ে বসছে মেসেঞ্জারে। প্রথমে মেসেজ করছে, আমি মেসেজ উঠাইলাম, দেন তারপর আমাকে কল করছে, রিসিভ করছি। আমাকে বলতেছে শিহাব আমি হিমিকা। 1 বছর পরে ওর কণ্ঠটা শোনার পরে আমার কাছে মনে হয় আমি যেন মানে দুনিয়াতে নাই, মানে কী যে একটা শান্তি তখন পাইলাম। তুমি কই? এত বছর পরে তুমি কী মনে করো আমাকে কল দিলে, তুমি কোথায়? তা আমাকে বললো আমি আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তাই বলে হিমিকা তুমি কোথায়? বললাম যেখানেই আছি আমি ভালো আছি। তুমি নাকি বিয়ে করতেছো? আমি বললাম আজকে প্রায় 1.5 বছর মতো হয়ে গেল, আমি তোমার কোনো সন্ধান পাই না। তুমি কোথায় আছো, কেমন আছো, আদৌ বেঁচে আছো কিনা সেটাই জানি না। আজকে আমি বিয়ে করার জন্য আমার মা আমার মেয়ে খুঁজতেছে, মাও তো আমাকে অনেকদিন ধরে বিয়ে করাবে বলে ইয়ে করতেছে। তো এখন উনি আমাকে বিয়ে করাবে, এই সময় আজকে 1.5 বছর পর তুমি কোত্থেকে উদাও হইলা? 1.5 বছর তুমি জানো আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা অফ করে দিয়েছি। আমার দাড়ি চুল গোঁফ কত বড় হয়েছে, আমি বাসায় খাচ্ছি না, দাচ্ছি না, ঘুমাচ্ছি না, মানে নিজের জীবনটাকে সম্পূর্ণ শেষ করে দিচ্ছি। যে মানুষটাকে আমি নিজে বিমানের টিকিট কেটে ঢাকা এয়ারপোর্টে পাঠিয়ে দিলাম, সে মানুষটা হঠাৎ করে উধাও হয়ে গেল। তোমার বাবা মার কথা আমার কাছে সন্দেহ লাগে। এক্স্যাক্টলি হয়েছেটা কি হিমিকা? ও তখন আমাকে বলে যে শিয়াব তুমি আমাকে জাস্ট 1 বছর টাইম দিবা, আমি যেখানেই আছি 1 বছর পরে তোমার জীবনে ফিরে আসবো। তো আমি বললাম যে তুমি 1 বছর পর আমার জীবনে ফিরে আসবা, ওয়েল ডান, ভালো কথা, কিন্তু এই 1 বছর তুমি কোথায় আছো? 1.5 বছর অলরেডি হয়ে গেছে, আর 1 বছর পর তুমি কোথায় আসবা? মানে তুমি এখন কই আসছো আমাকে এটা বলো। ও জাস্ট একটা কথাই বলে আমি যেখানে আছি আমি ওইখানে অনেক ভালো আছি, সো তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমাকে নিয়ে টেনশনের কোনো বিষয় নেই, বাট তুমি নিজের প্রতি খেয়াল রাখো, নিচে ভালো থাকো, অ্যান্ড 1 বছর পরে আমি তোমার কাছে ফিরে আসবো। 1 বছর পর আমার কাছে ফিরে আসবে, আমাকে বলো তুমি বিয়ে করো না। আমি বললাম যে এটা কোন ধরনের কথা, তুমি আমাকে কী ধরনের বিপদে ফেলে রাখছো? মানে তুমি 1 বছর পর আমার লাইফে ফিরে আসবা, 1 বছর যাতে আমি তোমার সাথে কন্ট্রাক্ট না করি, মানে আফটার অল সব কিছু মিলে আছে, মানে তুমি আসলে মানে কী চাচ্ছ? ওর কথাই একটা যে তুমি জাস্ট স্টপ করো, 1 বছর আমার সাথে কন্ট্রাক্ট রেখো না, এবং 1 বছর পরে আমি তোমার সাথে যোগাযোগ করবো। যদি তুমি আমাকে ক্যাজুয়ালি লাভ করে থাকো, ভালোবেসে থাকো, তাহলে তুমি বিয়ে করবা না, আর যদি আমাকে ভালো না বাসো তাহলে বিয়ে করে ফেলবা। ভাই আমি গাধার মতো আরও 1 বছর ওর অপেক্ষায় পড়ে আছি। এইভাবে 8 মাস কেটে গেছে। 8 মাস পরে এর মাঝে কিন্তু আমাকে মাঝে মাঝে একবার কল করতো, প্রতি মাসে 1-2 বার কল করতো। 8 মাস পর হঠাৎ করে একদিন আমাকে ফোন দিয়ে বলতেছে শিয়াব তোমার কি পাসপোর্ট আছে? আমি কিন্তু পাসপোর্ট করছিলাম, ইন্ডিয়াতে যাবো ওর সাথে ঘোরার জন্য, ওই হিসাবে পাসপোর্ট করছি। আমি তো পাসপোর্ট আমার তখনই করা আছে। আমার হিমিকা তখন আমাকে বলতেছে তুমি কি ফ্রান্সে আসতে পারবা? যখন আমাকে বললো তুমি কি ফ্রান্সে আসতে পারবা, মানে আমি তো তখন অবাক, ফ্রান্সে কেন? আমাকে বলে আমি ফ্রান্সে আছি।
আমি বললাম তুমি ফ্রান্সে মানে কি, তুমি ফ্রান্সে কেন? ও আমাকে বলো সব কথার উত্তর আমি তোমাকে এখন দিতে পারবো না, তুমি আগে আসো এবং আসার পরে আমি তোমাকে উত্তরগুলো দিতে পারবো, এখন তোমাকে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, তুমি আসো। আমি বললাম ভালো কথা, আমি যাব, সব কথাই ঠিক আছে, আমি যাব, কিন্তু তুমি এখন কোথায়? বলে আমি ফ্রান্সে আছি। আমি বললাম বিশ্বাস করে না। তখন আমাকে ফ্রান্সের একটা নাম্বার দিল, কন্ট্যাক্ট নাম্বার, আমাকে বলে এটাতে কল করো। কল করলাম, ও তখন কলটা রিসিভ করলো এবং ও আমাকে ভিডিও কল দিল, দেখালো হ্যাঁ ও ফ্রান্সে আছে, ও ফ্রান্সের শহরটা আমাকে দেখালো। আমি বললাম তখন কি তুমি ফ্রান্সে গিয়েছিলা? ও বলে হ্যাঁ। কীভাবে গেলা? ও বলে আমি তোমাকে সব কিছু বলবো, তুমি আসো, তোমার পাসপোর্টের কপিটা আমাকে পাঠাও। তো আমাকে পাসপোর্টের কপি পাঠাইলাম, ভিসা প্রসেস করা যা যা করা দরকার ও সবই করছে। মাত্র কয়েক মাসের ভিতরে আমার ভিসা কনফার্ম হয়ে গেছে। ও বলে চলে আসো। আমার যাওয়ার আরেকটা উদ্দেশ্য ছিল যে আমার বাবাও তো ফ্রান্সে আছে, তো সেই জায়গা থেকে আমি বাবাকেও সাথে দেখা করতে পারবো, কিন্তু আমাকে একটা শর্ত দিয়েছে যে তুমি যে ফ্রান্সে আসতে সেটা কিন্তু তোমার বাবাকে বইলো না, এটা তোমার হচ্ছে রিকোয়েস্ট, তুমি তোমার বাবাকে বলো না যে তুমি ফ্রান্সে আসতেছো, এ তোমার বাবাকে জানাও না। ওকে ফাইন, আমি জানাবো না। না জানে আমি ওর ভিসায় ওর টিকিটে আমি যখন ফ্রান্সে যাই, ফ্রান্সে যাওয়ার পর এয়ারপোর্ট থেকে ও নিচে আমাকে রিসিভ করে আমাকে বাসায় নিয়ে যায়। ভাই ওর বাসায় গিয়ে আমি অবাক হয়ে যাই, অনেক বড় একটা বাসা, বিলাসবহুল একটা বাসা। মানে এই বাসা, এত বড় বাসা দেখে আমি জাস্ট অবাক, কীভাবে সম্ভব। মানে আমি তখন মনে একটা গুগল দাদার মধ্যে ছিলাম, একটা স্বপ্নের মধ্যে ছিলাম যে একটু পরে হয়তো আমার ঘুমটা ভাঙবে, আমি রাইট ওয়েতে আসবো, মানে সঠিক রাস্তায় আসবো। আমি তখনও ঘুমের ঘরে আছি। তো আমাকে কোথায় নিয়ে আসলো, এটা কোথায়, কোন জায়গা, মানে আমি কোথায়, সে কোথায়, কোথায় আসলো, কোথায় আনলো আমাকে। আমি প্রচণ্ড রকমের ডিপ্রেস হয়ে যাই, খুবই ডিপ্রেস হয়ে যাচ্ছি। এসব কি, মানে এই সমস্ত জিনিসগুলোর মানেটা কি, কোনো কিছুই বুঝতে পারি না। তো যাই হোক, ও আমাকে যেমন করে বুঝাচ্ছে বা যেমন করে ও যাই করতেছে, আমি একইভাবে ওর মতো করে ওর সুরে সুরে আমি সুর মিলিয়ে যাচ্ছি। ওইখানে যাওয়ার পর আমাকে বলে, একটা দিন কেটে গেল, পরের দিন আমাকে বলতেছে শিহাব আমি তোমাকে এমন কিছু কথা বলবো, কথাগুলো শোনার পর আমি জানি তুমি খুব রেগে যাবা, কিন্তু আমাকে আমার রিকোয়েস্ট, তুমি রাগ করো না, রাগ না করে আমাকে একটা ভালো বুদ্ধি দিবা, আমি এখন কি করতে পারি। আমি বললাম রাগ করবো না, ঠিক আছে বলো। আমাকে বল আমি তোমার সাথে একটা বেইমানি করেছি, কিন্তু বেইমানিটা আল্লাহর গায়ে সহ্য হয় নাই, এবং যার জন্য ওই বেইমানিটার শাস্তি আমি দুনিয়াতে পেয়ে গেছি। আমি বললাম কী বেইমানি করছো? ও বলে আমি তোমার বাবার সাথে কথা বলে মূলত আমি তোমার বাবার সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি করছি, এবং সেই ফ্রেন্ডশিপের সূত্র ধরে তোমার বাবারই ভিসা পাসপোর্টে, তোমার বাবার ভিসায় আমি তখন ফ্রান্সে আসি। আমি বলি তারপর? ও বলে ফ্রান্সে আসার পরে তোমার বাবা আমাকে তখন একটা জব দেয়, খুব ছোট একটা জব। আমার কাছে জবটা ভালো লাগে নাই। না লাগার পর আমার ভিতরে বিজনেসের কিছু আইডিয়া ঢোকে। আমাদের বরিশালে আরও কিছু লোক ছিল, ওদের সাথে আমার যোগাযোগ হয় এবং তাদের সাথে মিলে আমি তখন একটা বিজনেস ওপেন করি, পার্টনার একটা বিজনেস ওপেন করি, এবং ওই বিজনেসে প্রায় 50 লক্ষ টাকার মতো আমি দিই। আমি বলি এই টাকা তুমি কই পাইছো? ও বলে এই টাকাটা আমি তোমার আব্বুর কাছ থেকে নিছি। আব্বু তোমাকে 50 লাখ টাকা দিয়ে দিল? ও বলে হ্যাঁ দিয়েছে। উনি দিয়েছে, কিন্তু ডকুমেন্ট করে দিয়েছে, স্ট্রংলি কাগজপত্রের স্টাম্প ডকুমেন্ট করে আমাকে টাকাটা দিয়েছে বিজনেসের জন্য, আমি আর্নিং করে ওনাকে দিয়ে দিব। কিন্তু দুঃখজনকভাবে আমি ওই বিজনেসটাতে মাইর খাই এবং চরমভাবে আমার সাথে প্রতারণা করে আমাদের এলাকার মানুষরাই। তো বিজনেসটাতে মাইর খাওয়ার পরে আমার স্বপ্ন ছিল যে আমি বিজনেসটাতে যখন উইন হব, তোমার আব্বার ঋণটা পরিশোধ করে দিব, দেন আমি তোমাকে বাংলাদেশ থেকে নিয়ে আসবো, আমরা একসাথে থাকবো। কিন্তু যেহেতু আমি বিজনেসের সাথে মাইর খাইলাম, সো এখন তো আমার কোনো কিছুই নেই। আমি বললাম খুব ভালো, তোমার এখন কোনো কিছুই নাই, তো তুমি দেশে কেন চলে যাচ্ছ না? ও বলে দেশে না যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার পাসপোর্টটা তোমার আব্বার কাছে আছে। যখন আমি টাকাটা দিয়েছিলাম, তোমার আব্বার সাথে স্টাম্পিং হয়েছে, পুলিশের ডকুমেন্ট হয়েছে, আমার পাসপোর্ট আমি ওনাকে জমা দিয়েছিলাম, দেন উনি আমাকে টাকাটা দিয়েছে। এখন আমি বাংলাদেশে যাওয়ার কোনো ওয়ে নেই ওনাকে টাকাটা ফিরিয়ে দেওয়া ছাড়া। আমি তখন বললাম যে তুমি এত কিছু করলা, বাট আমাকে কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করলো না? আমি তো তোমার হাজব্যান্ড ছিলাম, তোমাকে আমি মিডিয়া পাড়া থেকে অনেক কষ্টের পরে রক্ষা করে আনছি, তো সেখানে তুমি আমাকে একটাবার প্রয়োজন মনে করলে না আমাকে জানানোর জন্য যে তুমি এত বড় একটা কাজ করে ফেলতেছো আমার বাবার সাথে, তা 50 লক্ষ টাকার একটা ডিলিংয়ের ব্যাপার। ও আমাকে বলে আমি এখন কী করবো বলো, আমি তো করে ফেলছি, সব জায়গায় তো আমি ভুল করছি, তুমি আমাকে বাঁচাইছো, এবার তুমি আমাকে বাঁচাও। আমি বললাম বাবাকে তো কিছু বলি না, আমি এখানে আসছি, শুধু আমার মা জানে, মাকেও মানা করছে বাবাকে বলার জন্য। ও বলে তুমি যেমনে পারো আমাকে টাকাটা দাও,
আমি তোমার আব্বার কাছ থেকে টাকাটা দিয়ে পাসপোর্টটা নিয়ে নিই, এরপর আমরা দুজনে একসাথে থাকবো, আমরা কোনো বিপদে হবে না, আমাদের লাইফে একটা সুখের দিন আসবে। আমি বলি 50 লাখ টাকা আমি কোথায় পাবো? ও বলে তুমি যেমনি পারো ম্যানেজ করো। দেখো আমার যদি দেওয়ার সামর্থ্য থাকতো আমি দিয়ে দিতাম, এবং যদি তুমি টাকাটা না দাও তোমার বাবা মাকে পুলিশের কাছে দিয়ে দিবে, আমি পুলিশে অ্যারেস্ট হয়ে যাব, আমি খুব বিপদে পড়ে যাব, প্লিজ। কান্নাকাটি করতেছে। মানে 50 লাখ টাকা তো বুঝেন যে কত পরিমাণের টাকা। আমি তখন বুদ্ধি খাটালাম যে টাকা কোথায় পাওয়া যায়, টাকা কোথায় পাবো। আম্মুরে ফোন দিলাম, আম্মু, মানে কী বলবো, বলার মতো ভাষা নেই। বললাম আম্মু, আব্বুরে দেশে নেওয়ার রাস্তা পাইছি। আমার আম্মা বলে কীভাবে? আমি বললাম যে এখানকার একটা পুলিশের সাথে কন্ট্রাক্ট হয়েছে। আম্মু তো আর অত কিছু বুঝে না, উনি মনে করে বাংলাদেশের পুলিশ যেমন ফ্রান্সের পুলিশও তেমন। আমি বললাম একটা লোক পাইছি, 50 লাখ টাকা দিতে হবে, দিলে পরে আমার আব্বুকে ফ্রান্স থেকে একেবারে কাগজপত্র ডিসমিস করে দেশে পাঠিয়ে দিবে। বাবার কখনো ফ্রান্সে না, বাবার বাংলাদেশের বাইরে কোনো দেশে যেতে পারবে না। আমার আম্মু তখন বয়স হয়ে গেছে, তো আমি যা বই যেতাম তাই বুঝতো। বলে তুই কী বললি, এটা সত্যি নাকি? আমি বললাম হ্যাঁ সত্যি। এখন তুমি একটা কাজ করো, আমাদের বরিশালের শহরে যে জায়গাটা আছে ওটা বিক্রি করে দাও, বিক্রি করে 50 লাখ টাকা আমার দাও, আমি টাকাটা আমার ওই পুলিশকে দিই, তা আব্বাকে ওইখান থেকে আমরা নিয়ে আসবো। আমার আম্মা বলে তাই তো ভালোই, খারাপ কি? তাহলে তুই পুলিশের সাথে কথাবার্তা বল, কন্ট্রাক্ট কর, কিন্তু টাকাটা তো বেশি। আমি বললাম আম্মা দেখো, ফ্রান্সে বাংলাদেশি 50 লাখ টাকা আর কত টাকাই হয়, আমি US ডলার হিসাব করলে 50 লাখ টাকা আমার আব্বা হচ্ছে হিমিকাকে দিয়েছে, এবং আমি আমার কাছ থেকে 50 লাখ টাকা চাইছি। যাই হোক, আম্মুকে বলার পর আম্মু আব্বুর জন্য এতটাই পাগল ছিল, মানে আব্বুকে এতটাই ভালোবাসতো যে আম্মু কোনো কিছু চিন্তা না করে আমাদের শহরের জায়গাটা বিক্রি করে দেয়। বিক্রি করে নগদে 50 লাখ টাকা আমার জন্য পাঠিয়ে দেয় ফ্রান্সে, এবং অন্য লোকের সহযোগিতার টাকাটা পাঠায়, 2-3 বারে করে পাঠায়। পাঠানোর পরে আমি তখন এই টাকাটা দিয়েই হিমিকাকে দিই, হিমিকা তখন এই টাকাটা আমার আব্বুকে দেয়, দিয়ে আমার আব্বুর কাছ থেকে পাসপোর্ট ডকুমেন্ট আর যত যা আছে সব কিছু সে নিয়ে আনে। কারণ আব্বুর সাথে মানে সম্পর্ক হচ্ছে সম্পূর্ণ রকমের ক্লোজ করে ফেলে। আই ডোন্ট নো যে তার সাথে আমার আব্বুর সম্পর্ক আদৌ কী ছিল, মানে কী সম্পর্কের মাঝে আব্বু তাকে এত টাকা দিয়েছিল। নর্মাল তো কোনো বিষয় না, 50 লাখ টাকা তো নর্মাল কোনো কথা না। তো যাই হোক, ওইখান থেকে ও তখন মুক্তি পায়, চলে আসে। দেন আমি আরও এক রুমে থাকতেছি। এবার আমাকে বলতেছে তুমি তোমার আব্বাকে বলো যে তুমি ফ্রান্সে আসছো, যোগাযোগ করো, কিন্তু আমার কথা বলো না, তোমার সাথে আমার যোগাযোগ হয় বা তুমি আমার পরিচিত, এটা তোমার আব্বাকে বলো না, নাইলে কিন্তু তোমার আব্বা কোনোদিনও তোমাকে অ্যাকসেপ্ট করবে না। এদিক দিয়ে তো আম্মা ফোন দিয়ে পাগল হয়ে যাচ্ছে, কিরে তোর বাবাকে আনিস না কেন, টাকা দিলাম, টাকার কী হলো? আমি তখন আব্বুকে হঠাৎ করে সারপ্রাইজ যে ফোন দিলাম, আব্বু আমি তো ফ্রান্সে। আব্বু তো অবাক, কীভাবে? এবার আব্বুর সাথে দেখা করলাম, দেখা করে বললাম যে আব্বু, মানে আব্বু তো আমাকে দেখে খুব মানে কান্নাকাটি করতেছে, জড়ায় ধরছে, আদর মানে প্রচুর ভালোবাসতেছে। আমি আব্বুকে অনেক ভালোবাসতেছি, আমার আম্মুরে কিন্তু বোঝাচ্ছে আম্মু আমি নিয়ে আসতেছি। দেন এইভাবে আমি আব্বুর সাথে টোটালি 1 মাস ধরে আব্বুর সাথে রুমে থাকি, একই রুমে থাকে আব্বুর রুমে। হিমিকা তখন আলাদা একটা রুমে থাকে। আমি তখন আব্বুর কাছে কান্নাকাটি করি, আব্বু তুমি দেশে চলো। আব্বু তখন বললাম দেশে গিয়ে কী করবো, আমার বয়স হয়ে গেছে, আমি এখানে সেটেল হয়ে গেছি, আমি দেশে গিয়ে কী করবো? আমি বললাম যে আব্বু প্লিজ তুমি চলো। খুব বুঝাইলাম, বোঝানোর পরে আব্বু তখন দেশে যাওয়ার জন্য রাজি হয়েছে, এবং আলহামদুলিল্লাহ আমি একটা সময় আব্বুকে দেশে নিয়ে যাই। আমার সাথে আব্বু দেশে যায়, মাস 2 পরেই যায়। দেশে গেলে তো আম্মু আব্বুকে আটকানোর জন্য কত রকমের চেষ্টা, পুলিশকে ফোন করে এই করে ওইখানে। আমি আম্মুকে বলছি আম্মু দেখো আব্বু আমার কন্ট্রোলে আছে, আব্বু আমার সাথে যাবে, আমার সাথে আবার চলে আসবে। তা আমি অনেক বুঝিয়ে শুনি আব্বু 3 মাসের মতো বাংলাদেশে থাকে, আমিও থাকি। হিমিকা কিন্তু তখন পর্যন্ত ফ্রান্সে। তো 3 মাস আব্বুকে দেশে রাখা ঘুরে ফিরে আমি আব্বুকে 3 মাস পর আবার আমার সাথে করেই আবার ফ্রান্সে নিয়ে যাই। ডকুমেন্ট কাগজপত্র সব কিছু ঠিক করে আব্বুকে আবার নিয়ে যাই। আমি আব্বুর সাথে চলে যাই। আব্বুর সাথে ওখানে যাওয়ার পরে আব্বু তখন আমার সাথে থাকতেছে, মোটামুটি তখন সব কিছু ঠিকঠাক, সব ভালো। তো আব্বু তখন আমাকে বলতেছে তুই কিছু একটা কর না, ফ্রান্সে কী করবি, কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু। আমি তখন হিমিকাকে বললাম যে হিমিকা আব্বু তো এমনি এমনি বলতেছে কোনো একটা বিজনেস করার জন্য, বা তোমার বিষয়টা তো আব্বুকে এখনও বললাম না। আমাকে বলে অফকোর্স কোনো একটা বিজনেস স্টার্ট করো, এভাবে তো চলতে পারো না। তা আমি তখন বললাম যে কী বিজনেস করা যায়? ও বলে একটা কথা বলি, দেখো তুমি কথাটাকে আমলে নিবা কি না, যদি কথাটা আমলে নাও তাহলে কিন্তু অনেক উপকার হবে তোমার জন্য। আমি বললাম অবশ্যই তোমার কথা আমি আমলে নিব না কেন? আমাকে আমার তো একটা হোটেলের বিজনেস আছে, হোটেলের বিজনেস ছিল, এবং সেই বিজনেসের মানে অলরেডি এখন আমার মানে লাইসেন্স থেকে শুরু করে সব কিছু আছে, তোমার নামে লাইসেন্স ডকুমেন্ট করতে অনেক ঝামেলা, তাইলে চলো তুমি তোমার আব্বুর কাছ থেকে টাকা না, আমরা ছোটো আকারে কোনো একটা বিজনেস শুরু করে আমার লাইসেন্সটা দিয়ে। আমি তখন বললাম যে ঠিক আছে। এবার আমি আব্বুর কাছে টাকা চাইলাম যে আব্বু আমার কিছু টাকা দাও, আমি কোনো একটা ছোটো আকারে বিজনেস করব। কোথায় করবা, কোন জায়গায় করবো? আমি বললাম আব্বু এটা আমি করবো, এটা নিয়ে তোমার এত দেখতে হবে না, আমি করব।
এই বলে আব্বুর কাছ থেকে প্রথমে $US হিসাব করলে বাংলাদেশি টাকা আমি 20 লক্ষ টাকা আমার আব্বুর কাছ থেকে নিই। ফার্স্ট অফ অল আব্বুর কাছ থেকে 20 লাখ টাকা নিই। 20 লাখ টাকাটা নিয়ে আমি তখন এই পুরো টাকাটাই হিমিকাকে দিই যে হিমিকা টাকাটা আমি তোমাকে দিলাম। দেন দেওয়ার পরে আমি আর হিমিকা মিলে তখন আব্বুর যে সিটি ওই সিটি নিয়ে না অন্য একটা সিটিতে গিয়ে তখন একটা দোকান করি। দুজনে দোকান বলতে একটা হোটেল করি। এখানে আরও কিছু টাকা লাগে, বাট বাকি টাকা হিমিকা দেয়। ওর কাছে কিছু ব্যক্তিগতভাবে টাকা ছিল, ওই টাকাগুলো দিয়ে তখন দুজনে মিলে তখন বিজনেসটা স্টার্ট করি। তখন দুজনে অনেক পরিশ্রম করি বিজনেসের জন্য, আমিও করি ও করে, অনেক পরিশ্রম করি। দুজনে হাড়ভাঙা পরিশ্রম করে ব্যবসাটাকে একটু 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 করে ডেভেলপ করি। এবং এইভাবে ডেভেলপ করতে করতে আমার বাবা মানে কীভাবে জানি বিষয়টা বুঝে যায় যে আমি হিমিকার সাথে ক্লোজেড এবং হিমিকার সাথে আমি এই ব্যবসা করতেছি এবং হিমিকা আমার, এটা বাবা বুঝে যায়। যে হিমিকাকে আমি বিয়ে করছি কিনা জানি না, কিন্তু হিমিকা আর আমি একসাথে বিজনেস করতে বাবা বুঝে যায়। আমি জানি না বাবা এটা কীভাবে কী করলো, অ্যাটলিস্ট আমার বাবাই ভালো জানে। প্রায় এটা 3 বছর পরের কথা আমি বলতেছি। আমার কিন্তু ওই সময় অত ডকুমেন্ট কাগজপত্র তেমন কিছু হয়নি। 3 বছর পরে যখন আমি এই ওর সাথে আছি, হিমিকার সাথে আছি, হিমিকা কিন্তু ওই সময় বেবিও কনসেপ্ট হয়, ও বাবু হবে। এই সময় হঠাৎ করে আব্বু আমাকে বলতেছে আম্মু অসুস্থ, আম্মুকে দেখার জন্য দেশে যাইতে। তা আমি বললাম যে কী বলেন? আম্মু তখন ফোন দিয়ে কান্নাকাটি করতেছে দেশে যাওয়ার জন্য। দেন আব্বু তখন আমাকে নিয়ে দেশে গেল। তখন কিন্তু হিমিকার পেটে বাচ্চা আছে, বিজনেস ওখানে চলতেছে। এটা 2018 লাস্টের দিকের ঘটনা। 18 দিকে বাবা তখন আমাকে বাংলাদেশে নিয়ে আসলো। 18তে বাংলাদেশে নিয়ে আসলো। আসার পরেই আমি দেখলাম যে আম্মু সম্পূর্ণ সুস্থ। আমি বললাম যে আব্বু এটা কী হইলো? বাংলাদেশে আসার পরে আব্বু আমার গায়ে হাত তুললো, তুলে বললো যে এরকম একটা বেশ্যা মেয়ের সাথে তুই কেন সম্পর্কে গেলি? তুমি জানলা কীভাবে? আব্বু বলে আমার জানার কোনো বাকি নেই, আমি সবই জানি। এই মেয়ে ফ্রান্সের সবচেয়ে খারাপ একটা মেয়ে। ও আমার কাছ থেকে লোন নিছে এবং আমার লোনের টাকা পরিশোধ করছে। আমি আব্বুকে বলতে পারতেছি না যে আব্বু তোমার লোনের টাকা তো আমিই দিছি জমি বিক্রি করে। শেষ পর্যন্ত আমার আব্বু আমাকে আর ফ্রান্সে যেতে দেয় না, আব্বু নিজেও যায় না। আমার পাসপোর্ট সব ছিঁড়ে ফেলছে, মানে টোটালি সব ছিঁড়ে ফেলছে। আমাকে ফ্রান্সে যেতে দিবে না, সব ছিঁড়ে ফেলছে। 18 গিয়েই মনে করেন লাস্টের দিকে 19-এর শেষের দিকে আব্বা তখন ফ্রান্সে গেছে। আব্বু একবারে চলে আসবে, আমাকে যেতে দেয় না। আমার পাসপোর্ট সব ছিঁড়ে ফেলছে। আব্বু যাওয়ার পরে আমি তখন ফ্রান্সে যাওয়ার জন্য ট্রাই করি, যেহেতু হিমিকা ওইখানে আছে। হিমিকাকে আমি দেশে চলে আসতে বলে ও কিন্তু আসে না। ও বলে আমি যাব না, ও কিন্তু আসলো না। আমি যখন আমার পাসপোর্ট নতুন করে ট্রাই করি ভিসার জন্য, তখন আমাকে ফ্রান্সের ভিসা দেওয়া হচ্ছে না। ফ্রান্স মিনস ইউরোপের কোনো ভিসা আমাকে দেবে না। আমার আব্বা জানে কী ধরনের মামলা আমার নামে করছে, কী করছে আব্বাই ভালো জানে, বাট আমি ইউরোপের কোনো ভিসাই পাবো না। এবং 19-এর লাস্টের দিকে ভাই করোনাটা চলে আসে। করোনা আসে এবং করোনার পরেই 19 গেল, 20 গেল, 21 গেল। 21-এর দিকে করোনা শেষ হলো, বা লাস্টের দিকে 22 সালের দিকে আমার পরিবার তখন আমাকে প্রেশার দিচ্ছে বিয়ে করে ফেল। আমি 22-এ অনেক চেষ্টা করছিলাম ফ্রান্সে যাওয়ার জন্য, অনেক চেষ্টা করছিলাম, বাট আমি যেতে পারিনি। হিমিকাও আমার কাছে আর আসলো না। ওরা আমি বলে আমি যেতে পারি না, তো তুমি চলে আসো, তুমি দেশে আসলে আমরা দুজনে বিয়ে শাদী করে একসাথে থাকবো, তুমি চলে আসো। ও নিজে আসতেছে না। এইভাবে 23 সালের দিকে আমার পরিবার ফেব্রুয়ারি মাসে জোর করে, আমার আব্বা তখন দেশে আসে, জোর করে আমাকে বিয়ে করাই দেয়। দেশে বিয়ে করে দেওয়ার পরে হিমিকা তখন আমাকে বলে তুমি বিয়ে করে ফেলছো, তুমি আমার সাথে বেইমানি করছো। তোমাকে তুমি বারবার বলছি। আর এর মাঝে হিমিকার ঘরে আমার একটা মেয়ের সন্তান হয়, এটা আমি চলে আসার পর একটা মেয়ে হয়। দেন দেশে আমার বিয়ে করাই দেয় আব্বু, এবং আমার বর্তমান যিনি ওয়াইফ বাংলাদেশে আছে, সে এখন প্রেগনেন্ট। ডাক্তারের কাছে চেক আপ করছিলাম, তার ছেলে হবে। আমি জানি না আমার এই গল্পটা রেকর্ড করার বা গল্পটা আপলোড হওয়ার পরে আমার ছেলে হবে কি, মানে এর আগে হয়ে যাবে ডাক্তারের মতে। আর 2 মাস সময় আছে, 2 মাসের পর আমার বাবু হবে। তো এদিক দিয়ে হিমিকা প্রতিটা মুহূর্ত আমাকে গালাগালি করে যাচ্ছে, তুই আমার জীবন নষ্ট করছিস, তুই কোনোদিন ক্ষমা পাবি না, তোর বাবা আমার লাইফ নষ্ট করছে, তুই নষ্ট করছিস, তোদেরকে আমি মামলা করব, এই করবো সে করবো। আর আমি ওকে বুঝাইতেই পারি না যে আমি 1000 বার ট্রাই করছি ফ্রান্সের ভিসার জন্য, বাট আমাকে গভর্নমেন্ট থেকে ভিসা দেওয়া হয় নাই। আমার আব্বা কী জানি আমার পাসপোর্টে করে দিছে এবং আমাকে জোর করে বিয়ে করাইছে। ও আমাকে বলে জোর করে কীভাবে বিয়ে করায়? একটা মানুষকে তো জোর করে বিয়ে করাইতে পারে না, তুই ইচ্ছে করে বিয়ে করছিস। আমার মেয়েটা ফ্রান্সে আসো, ভিডিও কল দিয়ে মেয়েটাকে দেখায়। আমার খুব ইচ্ছা করে আমার মেয়েটার কাছে যাই, ওকে নিয়ে বাবা বলে আদর করি,
না পারতেছি এই পারে যাইতে, না পারতেছি ও পারে যাইতে। বর্তমানে বাংলাদেশে যে বউ আছে সেও বিষয়গুলো জেনে গেছে, হিমিকার বিষয় জানার পরে সেও আমার সাথে খুব ঝগড়া করে, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে যে কেন এরকম করে 2টা মেয়ের লাইফ আমি নষ্ট করলাম। আমি আমার বর্তমান বউ বাংলাদেশে থাকা, ওর নাম মৌ, মানে মৌর সাথেও অ্যাডজাস্ট হইতে পারতেছি না, ওর সাথেও কোনোভাবে আমি অ্যাডজাস্ট হইতে পারতেছি না। মানে আমার বারবার হিমিকার কথা মনে হয়, আমার মেয়েটার কথা মনে হয়, যেহেতু হিমিকা আমার লাইফ মানে লাভ ছিল, ট্রু লাভ ছিল। আমার জীবনটা মনে হয় নষ্ট হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে দুনিয়া ছেড়ে চলে যাই। কিন্তু আপনার জীবনের গল্পগুলো পাইছি, অনেক দিন ধরে গল্পগুলো শুনি, শোনার পর মনে হয় যে দুঃখী মানুষ দুনিয়াতে আমি শুধু নয়, আমার মতো অনেক দুঃখী মানুষই আছে। যে দুঃখী মানুষের সন্তানগুলো আপনার মাধ্যমে জানতে পারি, সেই দুঃখী মানুষের বীরে না হয় আমি শিয়াবও বেঁচে আছি। জানি না কতদিন বেঁচে থাকতে পারবো। আপন ভাই আমার সব আছে, টাকা পয়সা, অর্থ, আভিজাত্য, ধন সম্পদ, কিচ্ছুর অভাব নাই, শুধু নাই মানসিক শান্তি। একটু মানসিক শান্তি যদি পাই তবে আরও কিছুদিন এই পৃথিবীতে হয়তো বেঁচে থাকতে পারবো। অনুরোধ থাকবে আপনার কাছে, আপনার সাথে আমার দেখা করার খুব ইচ্ছা। যদি কখনো বরিশাল কিংবা ঢাকায় আমার সাথে কোথাও একটু দেখা করতে পারেন, খুব উপকার, আমার অনেক উপকার হবে। আপনাকে একটু সামনাসামনি দেখতে পারলে আপনার ফোন নাম্বার, আমার ফোন নাম্বারটা দিলাম, যদি পারেন একটু যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমাদের বরিশালের ভাই বর্তমানে বাংলাদেশে আছে। শিয়াব ভাইয়ের বাস্তব জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য, গল্পটা সত্যি এক অদ্ভুত বাস্তব জীবনের গল্প ছিল। শিহাব হিমিকার জন্য কাঁদছে এবং হিমিকা তার ট্রু লাভ ছিল। হয়তো হিমিকা আমার স্টোরি শুনতেছে, বা শিহাব ভাই আমাকে যেটা বললো আর কি ফোনের মাধ্যমে, তিনি আমার অনেক গল্প হিমিকার সাথে শেয়ার করে, মানে হিমিকাকে দেয় যে দেখো মেয়েরা কীভাবে ছেলেদেরকে ঠকায়। তো সে জায়গা থেকে নাকি হিমিকাও আমার ফ্রেন্ড ফলোয়ার, আমার ভিডিও নাকি সেও দেখে। তো সে জায়গা থেকে হিমিকা হয়তো কথাগুলো শুনবে, তা শুনুক, তাতে আমার কিচ্ছু নেই, যেটা ট্রু আমি সেটাই বলি। শিয়াব ভাইয়ের লাইফ নষ্ট হওয়ার পিছনে কিন্তু হিমিকা অনেক অবদান। হিমিকা কিন্তু নিজের স্বার্থের কথাই চিন্তা করেছে, যে শিয়াব ভাই তার বাবার কন্ট্রাক্ট দিয়েছে হিমিকাকে, শিয়াব ভাই তার বাবার কন্ট্রাক্ট হিমিকাকে দিয়েছে শিয়াব ভাইয়ের বাবাকে দেশে ফিরিয়ে আনার জন্য, হিমিকা ওই দেশে চলে যাওয়ার জন্য না। কিন্তু বাট হিমিকা কী করলো, শিয়াব ভাইয়ের অগোচরে তার বাবার সাথে যেটাই হোক ফ্রেন্ডলি সম্পর্ক করে এই ফ্রান্সে চলে গেছে। এটা কিন্তু সে মহা অন্যায় করছে, এবং যাওয়ার পরে দীর্ঘ 1 বছর কোনো রকমের যোগাযোগ শিয়াব ভাইয়ের সাথে রাখে নেই। সেটা তো বড় অন্যায় আছেই। তার উপর আবার শিয়াব ভাইয়ের বাবার কাছ থেকে টাকা নিয়ে বিজনেস করা অন্যায়। তার লাইফে অন্যায় শেষ নেই, এবং শেষ অন্যায়টা সে করছে যখন শিয়াব ভাই দেশে আটকায় গেছে, সে যেতে পারতেছে না, তখন হিমিকার উচিত ছিল দেশে চলে আসা, বাট সেও আসেনি। সে আসলে হয়তো সেও যেতে পারতো না, তার নামে হয়তো এরকম করে শিয়াব ভাইয়ের বাবা মামলা দিত, সে মামলার ভয়ও হয়তো সে আসেনি। তবে যাই হোক, যদি হিমিকার ইচ্ছা থাকতো তবে হিমিকা শিয়াব ভাইকে পাইতো। আমি শিয়াব ভাইকে বলবো যা হবার তা হয়ে গেছে, ফোনেও বলেছ ওনাকে, এখনও বলি যা হবার তা হয়ে গেছে। বর্তমান ওয়াইফকে নিয়ে সুখে থাকার চেষ্টা করেন। 2 নৌকায় পা দিয়ে যেমন তরি পার করা যায় না, তেমনি 2টা মানুষকে ভালোবেসে জীবনের সুখ শান্তি বা মানসিক শান্তি যেটা বলে এটা পাওয়া যায় না। কয়েকটা বউ নিয়ে শুধুমাত্র মিডল ইস্টের আরব দেশের মানুষগুলোই শান্তিতে আছে, এছাড়া অন্য কোনো দেশের মানুষ 2-3টা বিয়ে করে শান্তিতে নাই। এটা হোক ফ্রান্স, কানাডা, আমেরিকা, হোয়াটএভার। শুধু মিডল ইস্টের ভিতরে ব্যাপারটা ভিন্ন, কারণ মিডল ইস্টের মানুষগুলো অন্যরকম। তাদের ভিতরে মায়া ভালোবাসা জিনিসটা কম, তাদের ভিতরে ইমোশন জিনিসটা কম, সো তারা পারে। বাট অন্য কান্ট্রির মানুষগুলো এটা পারে না। আর মিডল ইস্টে তো পসিবলই না, সরি এই আরব কী বলে আপনার বাংলাদেশ, এশিয়াতে তো এটা পসিবলই না। ইন্ডিয়া, পাকিস্তান ওগুলোতে সম্ভব না, কারণ তারা প্রচুর পরিমাণের ইমোশনাল, অনেক আবেগী হয়ে থাকে। তো যাই হোক, শিয়াব ভাইকে আমি আবারও বলবো যে আপনি বর্তমান ওয়াইফ মৌকে নিয়ে ভালো থাকার চেষ্টা করেন। আপনার মেয়ে হিমিকা, আপনার ওয়াইফ হিমিকার ঘরে যে মেয়ে হয়েছে, হিমি নাকি ওর মেয়ের নাম, ওয়াইফের নাম হিমিকা এবং মেয়ের নাম হিমি। তো হিমি যদি কোনো দিন বড়ো হয়, তার বাবাকে সে খুঁজে নেবে, যদি সত্যিকার অর্থে আপনার মেয়ে হয়ে থাকে। এই বিশ্বাসটা রেখে 5 ওয়াক্ত নামাজ পড়েন, বর্তমান বউ মৌকে নিয়ে ভালো থাকার চেষ্টা করেন। বন্ধুরা, এ হচ্ছে আমার তরফ থেকে ওনার জন্য মন্তব্য। বাট আপনাদেরও অবশ্যই, যেহেতু এতক্ষণ গল্প শুনেছেন, আপনারা অনেকে অনেক ভালো বিচক্ষণ মানুষ আছেন, আপনারা অবশ্যই তার জন্য একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন, আপনার একটা পরামর্শ তাকে দিবেন শিয়াব ভাইকে। দেওয়ার পর হয়তো আমাদের বরিশালের ভাই শিয়াব হয়তো একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে আপনাদের কমেন্টের মাধ্যমে। ইয়েস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।